যাই হোক। আচ্ছা, আজকে তোমাদের যে অধ্যায়টা পড়ানো হবে সেটা কি বলতো? কোষ ও কোষের গঠন। ঠিক আছে, বলতে পারো যে উদ্ভিদ বিজ্ঞানের যেহেতু প্রথম অধ্যায়। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম মারুফ, ওয়ালাইকুম আসসালাম আরিফুদ্দিন ভুইয়া, অয়ন্তী। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো চলো বলি প্রথমেই। আজকে তোমাদের যে অধ্যায়টা পড়ানো হবে সেটা হচ্ছে তোমাদের কোষ ও কোষের গঠন। ঠিক আছে, এটা মোস্ট একটা ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রতি বছর দেখা যায় এমসিকিউ থাকে, আর এই অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ করার জায়গা অনেকগুলো জায়গা। তো যে জায়গাগুলো থেকে বেশি এমসিকিউ আসে সেগুলোর জন্য আমি তোমাদের প্রথমে টপিক সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, কয়েকটা টপিক সিলেক্ট করে দিব যেগুলো থেকে তুমি দেখবা যে প্রতি বছরই বা বছরান্তেই এক বছর পর পর একটা না একটা প্রশ্ন আসবেই ওই টপিক থেকে। তো এইগুলো নিয়ে আজকে প্রথমে হচ্ছে অ্যানালাইসিস করবো একটু 5 মিনিট, তারপরে হচ্ছে তোমাদের আমি ক্লাস শুরু করব। ঠিক আছে, তো চলো। আর এমসিকিউ যেগুলো সলভ করানো হবে এই এমসিকিউগুলো সবকিছু কিন্তু তোমাদের জন্য বাছাই করা, স্পেশালভাবে বাছাই করা। ঠিক আছে, সবকিছু বাছাই করে তারপরেই কিন্তু ক্লাসে আসা হয়। আচ্ছা চলো প্রথমে দেখি কোন কোন টপিক ইম্পর্টেন্ট। এখানে তুমি যে টপিকগুলো দেখতেছো এই টপিকগুলোর মধ্যে প্রথমেই যেটা নাম আসে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কোনটা? এই যে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া থেকে তুমি যদি দেখো যে ঘুরে ফিরে প্রায় কয়েকবার 10 বারের অধিক প্রশ্ন কিন্তু এই মাইটোকন্ড্রিয়া থেকে আসছে। ঠিক আছে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কোন অধ্যায়ের বলো তো? এই যে তোমাদের যে কোষ ও কোষের গঠন অধ্যায়টা আছে, এই কোষ ও কোষের গঠন অধ্যায়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এরপরে তুমি যদি যাও কোনটা, সেটা হচ্ছে প্লাস্টিড। এটাও যদি তুমি লক্ষ্য করো এখানেও দেখবা যে 10-এর অধিক প্রশ্ন আসছে, আর এই জায়গাগুলো থেকে প্রশ্ন করার কিন্তু প্রবাবিলিটি অনেক বেশি থাকে। ঠিক আছে, হ্যাঁ, এভাবে অ্যানালাইসিস দিব ইনশাল্লাহ প্রতিটা ক্লাসে। তো এরপরে তুমি যদি যাও সেটা কি দেখবা? এরপরে তুমি যদি যাও সেটা হচ্ছে প্লাস্টিক, দেখবা কি 10+। এবং প্লাস্টিক থেকে তোমার বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে। তোমার একটা বছর যদি আসে যে আমিষ সরবরাহকারী তোমার কোনটা, প্লাস্টিক কোনটা, আরেকবার আসবে তোমার শর্করা সরবরাহকারী প্লাস্টিক কোনটা। তোমরা কিন্তু এগুলো ভালো মতোই জানো। ঠিক আছে, তো এই জিনিসগুলোই তোমাদের জাস্ট মাথায় রাখতে হবে। আরেকবার আসবে তোমার এই যে প্লাস্টিকের কোন ধরনের প্লাস্টিক কীটপতঙ্গকে মানে আকৃষ্ট করতে পারে। তারপর আরেকবার আসবে দেখবা যে গাজরের মূলে কোন ধরনের প্লাস্টিক পাওয়া যায়। এই যে এই বেসিক ইনফরমেশনগুলো থেকে কিন্তু প্রতি বছর তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। এরপরে তুমি যদি যাও সেটা হচ্ছে রাইবোজোম।
এই রাইবোজোমের সাথে মিল রেখে অনেক সময় শুধু রাইবোজোম আসে না, এই রাইবোজোমের সাথে তোমার ডিএনএ আরএনএর একটা সম্পর্ক আছে। এই ডিএনএ আরএনএর সম্পর্ক রাইবোজোম, এই টপিকগুলো থেকেও কিন্তু সম্পর্কযুক্ত টপিক। সো তুমি বলতে পারো যে এই রাইবোজোম যদি তুমি ঘাটাঘাটি করো, রাইবোজোম থেকে দেখবা যে বিগত কয়েক বছর তোমার 60টার মতো প্রশ্ন আসছে, ঠিক আছে? তো রাইবোজোম আছে, গলজি বস্তু আছে, এই গলজি বস্তু কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। অর্থাৎ তুমি এটাকে হয়তো বা অবহেলা করতে পারো, বাট এই গলজি বস্তুর নাম নিয়েই তোমার 2-3টা প্রশ্ন করা যায়। 2-3টা প্রশ্ন গলজি বস্তুর নাম নিয়েই কিন্তু তারা করে ফেলতে পারে। সো এই গলজি বস্তুর নামের মধ্যে অনেকের কনফিউশন বাজে যে এটাকে কি কি নামে ডাকা হয়, এই জিনিসগুলো নিয়ে অনেকের কনফিউশন তৈরি হয়। তো এই জিনিস থেকেই তুমি দেখো এই রাইবোজোম, গলজি বস্তু এগুলো থেকে কয়টা আসছে? 7টা। এরপর তুমি যদি দেখো লাইসোজোম আর নিউক্লিয়াস, এই লাইসোজোম থেকে কম্পারেটিভলি একটু বেশি আসছে। আর নিউক্লিয়াস থেকে যে পার্ট থেকে আসছে সেটা হচ্ছে তোমার ধানের ক্রোমোজোম সংখ্যা কত, তারপরে আদার্স যে উদ্ভিদ আছে এদের ক্রোমোজোম সংখ্যা কত, এই জিনিসগুলো নিয়ে কিন্তু তোমার অনবরত প্রশ্নগুলো হয়েই থাকে, ঠিক আছে? আচ্ছা, মেনশন করো ফ্রেন্ডদেরকে। দেখো এরপর নিউক্লিয়াস থেকে তোমার কি, এই যে এইগুলা থেকে প্রায় 6টার মতো প্রশ্ন আসছে। এখন লাইসোজোমকে যে সুইসাইডাল স্কোয়াড বলা হয় বা আত্মঘাতী থলিকা বলা হয়, এই জিনিসটা থেকেই দেখবা যে তুমি 2-3বার প্রশ্ন এসে গেছে। আবার তুমি যদি ঘাটাঘাটি করো, লাইসোজোম শুক্রাণুর কি গঠন করে? শুক্রাণুর অ্যাক্রোসোম বা শুক্রাণুর মাথা, ঠিক আছে? অ্যাক্রোসোম মানে হচ্ছে মাথা, অর্থাৎ শুক্রাণুর লেজ থাকে আর মাথা থাকে, ঠিক আছে? এই মাথার অংশটাকে গঠন করে এই লাইসোসোম করে, এটা নিয়েও দেখবা প্রশ্ন এসে গেছে। তো নিউক্লিয়াসে যেটা আছে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নর্মালি ক্রোমাটিন তন্তু থাকে। এই যে ক্রোমোজোম, নিউক্লিয়াসের অংশেই কিন্তু দেখবা তুমি ক্রোমোজোমের নাম্বারটা আছে না, ওই ক্রোমোজোমের নাম্বারটা থাকে। তো ক্রোমোজোমের নাম্বারটা আমি তোমাদেরকে এটা শর্টকাট দিয়ে দিব, কিভাবে তুমি মুখস্থ করবা, ঠিক আছে? যে ধানের ক্রোমোজোম নাম্বার কত, যেমন ধানের ক্রোমোজোম নাম্বার কত? 24, তোমরা সবাই জানো। কিন্তু যদি তুমি একটু ধানের ক্রোমোজোম নাম্বার থেকে তুমি কিভাবে মাথায় রাখবা? গমেরটা মাথায় রাখবা। ধানের উল্টা, ধানের সাথে কি গম রিলেটেড, ধান আর গম একই রকম। তো ধানের উল্টো সংখ্যক ক্রোমোজোম থাকে কোথায় বলো তো? গমে থাকে। অর্থাৎ তোমার এইখানে তুমি মাথায় রাখতে পারবা কোনটা, যে 42 ক্রোমোজোম কার থাকে? 42, সেটা হচ্ছে গমের। আবার তুমি আরেকটা জিনিস মাথায় রাখতে পারবা, সেটা হচ্ছে যে ভুট্টোকে বীজ দেয়, যেমন জুলফিকার আলী ভুট্টো, তারা আমরা কি করি? ঘৃণা করি, ঠিক আছে? তো এই জুলফিকার আলী ভুট্টোকে কি করবো আমরা? বীজ দেব। অর্থাৎ ভুট্টার ক্রোমোজোম সংখ্যা কত তোমরা সবাই জানো? 20, ঠিক আছে? এইভাবে আমি শর্টকাটগুলো দিব, তোমরা এইভাবে ঠিক মাথায় রাখবা। এইগুলা জাবি ডি ইউনিটে আসছে, ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে আসছে, বাট জাবি ডির জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? জাবি ডির জন্য বেশি, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মাথায় রাখো। হ্যাঁ, ভুট্টা 20, মানুষ 46, পাটে কত? 14। এই জিনিসগুলো আমি তোমাদের সবকিছু কিন্তু দিয়ে দিব। এরপরে দেখো ডিএনএ, আরএনএ আর জিন যা আছে, তুমি যদি ডিএনএ চাও, ডিএনএ এর যে 4 গ্রাফস রুলটা আছে, এই 4 গ্রাফস রুলটা যদি তুমি পড়ো, এইখান থেকে দেখবা যে জাহাঙ্গীরনগরে 3-4বারের মতো কোশ্চেন এসে শুধু ডিএনএ 4 গ্রাফস রুল থেকে। এরপরে ডিএনএ এর মধ্যে তোমার কি আছে? ডিএনএ এর সাথে আরএনএ এর পার্থক্য আছে একটা, যেমন তোমার এটা এটা কিন্তু একটা কমন প্রশ্ন যে ডিএনএ এর বা ডিএনএ এর কত নাম্বার কার্বনে তোমার অক্সিজেন সংযুক্ত থাকে না। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু মানে দেখা গেছে যে বিগত বছরগুলোতে আসছেই, ঠিক আছে? ডিএনএ, তারপরে কোনটা? তুমি ডিএনএ যদি যাও, ডিএনএ স্টাডি করার পরে তারপরে আরএনএ পড়বা। এই আরএনএ এর মধ্যে তুমি দেখবা যে আরএনএ এর প্রকারভেদ থেকে আসছে। মাইনর আরএনএ এর কাজ কি, এমআরএনএ এর কাজ কি, জিআরএনএ এর কাজ কি, টিআরএনএ এর কাজ কি, আর আরএনএ এর কাজ কি। এই 5 ধরনের যে আরএনএ আছে, এই 5 ধরনের আরএনএ সম্বন্ধে যে আলাপ আলোচনা আছে, এই 5 ধরনের আরএনএর আলাপ আলোচনা তোমরা কিন্তু একটু ভালো মতো দেখতে পারবা। মানে ভালো মতো দেখলে দেখবা যে এইখান থেকেও কিন্তু কোশ্চেন আসছে, ঠিক আছে? এরপরে তোমার যদি বলি জিন, জিন কোনটা? জিন হচ্ছে নর্মালি তোমাদেরকে যদি বলি, অনেকে আইডেন্টিফাই করতে পারে না যে জিন কোনটা। আচ্ছা, তোমাদেরকে বলি, এটা ধরো একটা ক্রোমোজোম আছে তোমাদের আছে, এই ক্রোমোজোমের মধ্যে নর্মালি অনেকে বলে ক্রোমোজোমের মধ্যে জিন থাকে। হ্যাঁ, ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে, কিন্তু প্রথম যে বেসিকটা হচ্ছে ক্রোমোজোমের ভিতরে মূলত কি থাকে? তোমার ডিএনএ থাকে। এই ক্রোমোজোম যে আছে এইখানে তোমার ধরো যে ডিএনএ আছে, এখানে কি আছে? ডিএনএ আছে। এটা হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরে আছে ডিএনএ। আর ডিএনএ এর মধ্যে তোমার বেস সিকোয়েন্সটা যা আছে, এই বেস সিকোয়েন্স ধরো তোমার কি আসছে? ডিএনএ এর মধ্যে তোমার কোন একটা বেস সিকোয়েন্স আসছে, সেটা হচ্ছে টি, তারপরে এ, আর হচ্ছে সি, টিএসি এরকম আসছে। ধরো এটা হচ্ছে তোমার ডিএনএ এর বেস সিকোয়েন্স টিএসি, ঠিক আছে? এইটা যখন এমআরএনএ তে কনভার্ট হবে, এমআরএনএ এর কাছে চলে যাবে, অর্থাৎ এই কোডটা যখন এমআরএনএ ছাপ দিয়ে নিয়ে যাবে বা ছাঁচ হিসেবে, ডিএনএ কে ছাঁচ হিসেবে ব্যবহার করে এমআরএনএ যখন নিয়ে যাবে, তখন এই কোডটা কি হয়ে যাবে? এইউজি হয়ে যাবে।
এই যে AUG যে হইলো, এই AUG কি করে, একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ প্রদান করে। এই যে অ্যামিনো অ্যাসিড কি মেথিওনিন, তার মানে এই মেথিওনিনের সাথে আরো বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড একত্রিত হয়ে একটা প্রোটিন তৈরি করে। তো ডিএনএর যে বেস সিকোয়েন্সটা তোমার একটা প্রোটিনের কোড বহন করে বা একটা অ্যামিনো অ্যাসিডের কোড বহন করে, ওইটাই মূলত তোমার একটা জিন, ঠিক আছে। আর যে অংশগুলা কোনো নির্দিষ্ট প্রকার অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না, সেইগুলা হচ্ছে তোমার, ওইগুলার আমরা কি বলি বলতো, ইন্ট্রন্স বলি। অর্থাৎ ওই জিনিসগুলো জিনের আওতাভুক্ত না। অর্থাৎ ডিএনএর যে বৈশিষ্ট্যপূর্ণ অংশটা আছে বা ডিএনএর যে অংশটা আছে যেটা হচ্ছে আমাদের কি করে, আমাদের কোনো একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, বা যে অ্যামিনো অ্যাসিডটা আমাদের একটা প্রোটিন তৈরি করবে এবং সেই প্রোটিনটা আমাদের দেহের কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে সহযোগিতা করবে, সেটাকেই মূলত আমরা কি বলে থাকি, জিন বলে থাকি। তো মূলত ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ, এবং ডিএনএর যে বৈশিষ্ট্যপূর্ণ অংশ আছে সেটাকে আমরা কি বলি, জিন বলি। এই জিনিসটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু কারো কনফিউশন হলে চলবে না। অনেকে কনফিউজড হয়ে যায় যে ভাইয়া ক্রোমোজোম কোনটা, ডিএনএ কোনটা, আবার জিন কোনটা। মূলত ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ, এবং ডিএনএর মধ্যে যে বৈশিষ্ট্যপূর্ণ অংশটা আছে সেটাই হচ্ছে তোমার জিন, ঠিক আছে। এই পর্যন্ত কারো, আশা করি কারো এগুলো বুঝতে প্রবলেম হবে না। আচ্ছা দেখো, এরপরে তোমার যদি জিন সম্বন্ধে আলাপ আলোচনা গেল, আবার কিন্তু কেউ এটা ভাইবো না যে ভাই আমরা হচ্ছে মানে জিন এমন একটা বস্তু যা যারে ধরে সে বুঝে, বা জিন হচ্ছে এক মানে কি বলবো, ইহা এক প্রকার অলৌকিক শক্তি যা আমরা দেখতে পাই না। আমার এক ফ্রেন্ড পরীক্ষার হলে লিখে আসছিল, মানে মজা করে লিখে আসছিল, ও জানে যে জিন কি, বাট ও ভাবছিল যে একটু মজা করি। তো ইন্টারে যখন পড়ি আমরা, তখন ইন্টারমিডিয়েটে পড়াকালীন সময় ও লিখছিল ইহা এক প্রকার অলৌকিক শক্তি যা আমরা দেখতে পাই না। তো কেউ কিন্তু আবার ওই জিন ভাইবো না, ঠিক আছে। এরপরে তোমার জেনেটিক কোড। এই যে দেখো জেনেটিক কোড কোনটা, মূলত এই যে তিনটা যে কোড আছে না আমাদের, এই তিনটা কোডই হচ্ছে, মানে এই তিনটা যে বেস সিকোয়েন্স আছে, নাইট্রোজেন বেস সিকোয়েন্স, এই তিনটা বেস সিকোয়েন্সে একত্রে কি বলা হয়, মানে তিনটা বেস সিকোয়েন্স মিলে একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। তো এইটাই হচ্ছে একটা জেনেটিক কোড। আর অনেকগুলা জেনেটিক কোড মিলেই মূলত তোমার জিনটা তৈরি হয়, ঠিক আছে। অর্থাৎ মানে তোমার মেথিওনিন, অ্যালানিন, ফিনাইল অ্যালানিন, এই টাইপের কয়েকটা অ্যামিনো অ্যাসিড একত্রিত হয়ে যদি একটা প্রোটিন তৈরি করে, তো প্রোটিন যে তৈরি করলো, যতগুলা অ্যামিনো যতগুলা কোড একটা নির্দিষ্ট প্রোটিনকে নির্দেশ করতেছে, অনেকগুলো কতগুলা নির্দিষ্ট কোড মিলিত হয়ে কতগুলা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, এবং সেই অ্যামিনো অ্যাসিডগুলো মিলে যখন প্রোটিন তৈরি করে, তখন ওই সম্পূর্ণ অংশটাকে আমরা কি বলি, জিন বলে থাকি, ঠিক আছে, জিন বলে থাকি। আর এই জিনগুলোর মধ্যে যে একটা নির্দিষ্ট তিনটা যে কোড আছে, যেটা একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, সেটাই হচ্ছে তোমার জেনেটিক কোড, ঠিক আছে। সেটা কি, সেটা হচ্ছে তোমার জেনেটিক কোড। এই জিনিসগুলোই মাথায় রাখবা। এই জিনিসগুলো মাথায় রাখবা। এইগুলা থেকে দেখবা যে এই যে 8 বারের মতো প্রশ্ন আসছে, আর এটা থেকে 10-এর অধিক প্রশ্ন আসছে। আর ডিএনএ আরএনএ জেনেটিক জিন থেকে 10-এর উপরে, লাইসোজোম লাইসোজোম নিউক্লিয়াস, এটা থেকে 6 বার, রাইবোজোম গলজি বস্তু 7 বার, প্লাস্টিড 10 বার, মাইটোকন্ড্রিয়া 10 বার। তো এই ক্ষেত্রে আমি কি করবো, আমি অনেকগুলো ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন প্রতিটা এমসিকিউতে লিখে দিব, কারণ এতগুলো এমসিকিউ বা এত ইনফরমেশন পড়াতে গেলে ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। তার চাইতে আমি একটা নির্দিষ্ট এমসিকিউ সলভ করছি, যে মানে একটা নির্দিষ্ট এমসিকিউ আমি সিলেক্ট করেছি, যে এমসিকিউগুলো পড়ালে তোমাদের অনেকগুলো এমসিকিউ সলভের উপায় বের হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আর শুরু করে দেই, আর দেরি করবো না। অনেকে মজা নিচ্ছে যে ইহা এক প্রকার অলৌকিক শক্তি যা আমরা দেখতে পাই না, তাই না? তো চলো দেরি করবো না। দেখো এখানে এমসিকিউ তোমাদের জন্য আজকে এই অধ্যায় থেকে আমাদের সিলেক্ট করা এমসিকিউর সংখ্যা হচ্ছে 65টা, ঠিক আছে। এই যে 65 নাম্বার এমসিকিউ, এই 65টা এমসিকিউ সলভ করার পরে আজকে আমরা কি করব, আজকে আমাদের এই অধ্যায়টা মোটামুটি শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই অধ্যায় থেকে আর কোনো বাকি থাকার কথা না, যা যা পড়াবো। তো চলো দেরি না করি আর শুরু করে দিই, ঠিক আছে। এখন দেখো প্রথম যে প্রশ্নটা আছে তোমাদের এখানে, প্রথম প্রশ্নটার নাম কি বলতো? এখানে আছে কোন বিজ্ঞানীকে তোমার কি বলা হয় বলতো, কোন বিজ্ঞানীকে কি বলা হয়? এখানে কোন বিজ্ঞানীকে আধুনিক কোষবিদ্যার জনক বলা হয়ে থাকে? দেখি তো ভাইরা কি আনসার করতে পারো এটা। কোন বিজ্ঞানীকে আধুনিক কোষবিদ্যার জনক বলা হয়ে থাকে? কোন বিজ্ঞানীকে আধুনিক কোষবিদ্যার জনক হয়ে থাকে? এটা কিন্তু তোমাদের সবার পারার কথা, সহজ একটা প্রশ্ন। তোমরা কোশ্চেন ব্যাংক ঘাটাঘাটি করলে দেখবা যে জাহাঙ্গীরনগরে কিন্তু এই টাইপের প্রশ্ন আসেই, ঠিক আছে। কোন বিজ্ঞানীকে আধুনিক কোষবিদ্যার জনক বলা হয়ে থাকে? কেউ বলতে পারবে এটা? এক অলরেডি মেরিনা পারভিন কাকুলি বলছে, তারপরে আখিমণি, তারপর সৈকত বিশ্বাস, ওরা অলরেডি কি বলছে, একের বি বলছে, ঠিক আছে। অর্থাৎ কোন বিজ্ঞানীকে আধুনিক কোষবিদ্যার জনক বলা হয় বলতো? এটা হচ্ছে কার্ল পি সনসন, ঠিক আছে। এখন বলতে পারো যে তাহলে ভাই কোষবিদ্যার জনককে, আধুনিক তো ছিল, আধুনিকের আগে কি ছিল, কোষবিদ্যা ছিল, তো কোষবিদ্যার জনককে বলতো? কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক। তো ওনারটা মাথায় রাখবা, কোষবিদ্যার জনক, কোষবিদ্যার জনক, ঠিক আছে। কোষবিদ্যার জনক কে? এই রবার্ট হুক। এরপর তুমি যদি বলো জ্যাকব স্লেডেন, উনি কি করছেন?
উনি যেটা আছে উনি হচ্ছে কোষতত্ত্বের জনক, মানে উনি হচ্ছে তোমার এই যে রবার্ট হুক যে আছে না, রবার্ট হুক যে মতবাদগুলো দিছে উনি পরবর্তীতে আরো আপডেটেড মতবাদ নিয়ে আসছে। ঠিক আছে, উনি কি করছেন, আরো আপডেটেড মতবাদ নিয়ে আসছেন, যার জন্য উনারে কি বলা হয়, কোষতত্ত্বের মূল ভিত্তিটা উনি স্থাপন করে গেছে। তো উনারে কি বলা হয়, কোষতত্ত্বের জনক, বা তুমি বলতে পারো কোষতত্ত্বের মূল ভিত্তির স্থাপক, কোষতত্ত্বের মূল ভিত্তির স্থাপক, কোষতত্ত্বের মূল ভিত্তির স্থাপক। এই ইনফরমেশনটা মাথায় রাখো। এরপরে তোমার যদি আসে যে রুডলফ ভিরসাউ, রুডলফ ভিরসাউ হচ্ছে উনি হচ্ছে প্যাথোলজি বা রোগবিদ্যার জনক, প্যাথোলজি বা রোগবিদ্যার জনক। এবং উনার একটা উক্তি আছে, কেউ বলতে পারবা উনার একটা গুরুত্বপূর্ণ উক্তি আছে? রুডলফ ভিরসাউ উনার একটা উক্তি আছে, প্যাথোলজি বা রোগ বিজ্ঞানের জনক। কিসের জনক? প্যাথোলজি বা রোগ বিজ্ঞানের জনক। কে বলতো ভাইয়ারা? তোমাদের এই যে রুডলফ ভিরসাউ যে আছে, এই রুডলফ ভিরসাউ। ঠিক আছে। এখন দেখো এই রুডলফ ভিরসাউয়ের একটা উক্তি আছে, সেটা হচ্ছে কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে। এই বিখ্যাত উক্তিটি কার? এটা রুডলফ ভিরসাউয়ের। এবং এই প্রশ্নটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে যে কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে, এই উক্তিটি কার? এই উক্তিটা রুডলফ ভিরসাউয়ের। ঠিক আছে, তোমরা এটা মাথায় রাখো। এই তো তাজবিদ ইসলাম আরিয়ান মারুফ, এই তোদের আমরা মনে তাজবিদ ইসলাম আরিয়ান মারুফ, তুই সম্ভবত ইয়েতে আসিস তাই না, আমাদের পেট ব্যাচে আসিস। তো ওইখানে কিন্তু আমি এই জিনিসটা পড়াইছি যে এই জিনিসটা কিন্তু ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু আসছে এর আগে, যার জন্য কিন্তু আমি পড়াইছি ক্লাসে। তো দেখ তুই কিন্তু পারলি। তো এরকম যারা আমাদের সাথে যুক্ত আছে বা আমাদের ক্লাসগুলো করে তারা কিন্তু মোটামুটি সবই পারবে। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। কোন বৈশিষ্ট্যটি আদি কোষে অনুপস্থিত? অপেরন, তারপর 70S রাইবোজোম, অবাধ শ্বসন, নাকি ইন্ট্রন? কোনটা? নাকি ইন্ট্রন কোনটা? দেখি কেউ বলতে পারবে এটার আনসার? এটা আনসার কে বলতে পারবে? আমি তোমাদের একটা কথা বলি ভাইরা, সেটা হচ্ছে আদি কোষ বনাম ইউক্যারিওটিক কোষ। এইটা একটু দেখো, আদি কোষ ভার্সেস ইউক্যারিওটিক কোষ বা প্রকৃত কোষ, এইটা থেকে কিন্তু আসে। ঠিক আছে, আদি কোষ বনাম প্রকৃত কোষ, এই জিনিসটা দেখো, এই জিনিসটা থেকে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আসে। ঠিক আছে, ইন্টস। আচ্ছা দেখি কে করে। ও বাবা, অনেকে আনসার করছে ডি। এই তোরা শিওর ডি? হ্যাঁ, ভিরসাউ রাশিয়ান। ও বাবা, সবাই পারে দেখি। আচ্ছা সবাই ডি বলতেছে, ভালোই তো, ভালোই লাগতেছে তোদের আনসার দেখা। আচ্ছা শুন, আমি বলি আদিকোষ যেটা আছে, আদিকোষের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মাথায় রাখবা। সেটা হচ্ছে আদিকোষের বৃত্তাকার কি থাকে? ডিএনএ থাকে। ডিএনএ কেমন? ডিএনএ বৃত্তাকার, ডিএনএ বৃত্তাকার আদিকোষের মধ্যে। তার মানে তুমি বুঝতেই পারতেছো, তুমি যদি তোমার আমি একটা কথা বলি ভাইরা, অ্যাডমিশন কেন সহজ? এমসিকিউ থাকে না। তোরা জাস্ট আদি কোষের বৈশিষ্ট্যগুলো পড়, তোর প্রকৃত কোষের বৈশিষ্ট্য পড়তে হবে না। বা তুই প্রকৃত কোষের বৈশিষ্ট্য পড়, তোর আদি কোষেরটা তুই স্কিপ করতে পারবি। তোর যদি প্রশ্নে আসে নিচের কোনটি আদি কোষের বৈশিষ্ট্য, তুই আদি কোষ সম্বন্ধেই পড়ছিস বা তুই প্রকৃত কোষ সম্বন্ধে পড়ছিস, নিচের কোনটি আদি কোষের বৈশিষ্ট্য, প্রকৃত কোষ সম্বন্ধে পড়ার পরে তুই দেখবি কি তোর কাছে মাথায় থাকবে কোনটা ভাই বলতো? তোর ওই যে প্রকৃত কোষের যে বৈশিষ্ট্যগুলো আছে না, 3টা অপশনে প্রকৃত কোষের বৈশিষ্ট্য আছে, তুই তো প্রকৃত কোষ পড়ছিস, তার মানে একটা অপশন তোর অচেনা লাগতেছে, তার মানে ওইটাই হচ্ছে আদি কোষের বৈশিষ্ট্য। ঠিক আছে, এইটা এইভাবে কিন্তু মানে অ্যাডমিশনের পড়াটা কিন্তু এইভাবেই পড়তে হয়, টেকনিক্যালি পড়তে হয়। পড়া তো সবাই মুখস্থ করে। এখন তুই যদি মুখস্থ করিস গাছের পাতা সবুজ, 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 এরকম করে যদি তুই মুখস্থ করতে থাকিস ওই যে বাটুল দি গ্রেটের মধ্যে, তো ওই রকম গাছের পাতা সবুজ এরকম মুখস্থ করলে হয় না। ঠিক আছে, একটু টেকনিক্যালি পড়তে হয়, সব পড়তে হয় না, কিছু জিনিস পড়তে হয় যে জিনিসগুলো থেকে আসার মতো বা যে জিনিসগুলো থেকে এমসিকিউ হলে তুই ভালো মতো পারবি, এই জিনিসগুলো অল্প পড়লেই হয়ে যায়। তো এইভাবে টেকনিক্যালি পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, ডিএনএ বৃত্তাকার আদি কোষের মধ্যে কি থাকে? ডিএনএ বৃত্তাকার থাকে। তারপরে রাইবোজোম কত? 70S রাইবোজোম থাকে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো। তারপরে আরএনএ পলিমারেজ কয় প্রকার? 1 প্রকার থাকে। বাট আরএনএ পলিমারেজ যদি বলি প্রকৃত কোষে কয় প্রকার থাকে? প্রকৃত কোষে 3 প্রকার থাকে। আর আরএনএ পলিমারেজ আদি কোষে থাকে মাত্র 1 প্রকার। তারপর যদি বলি আমরা অপেরন থাকে, ইন্ট্রন্স থাকে না। অপেরন থাকে, ইন্ট্রন্স থাকে না। আচ্ছা, অপেরন কোনটা আর ইন্ট্রন্স কোনটা বলি। অপেরন হচ্ছে অপেরন, আর আরেকটা হচ্ছে প্রকৃত, এখানে হচ্ছে অপেরন, আর যদি বলি প্রকৃত কোষে সেটা হচ্ছে ইন্ট্রন্স। আচ্ছা, অপেরন কোনটা আর ইন্ট্রন্স কোনটা? অপেরন হচ্ছে তোর একটা জেনেটিক কোড, ধর তোর এটা একটা জেনেটিক কোড এ বি, মানে এ টি সি জি সবই আছে। এই 4টা যে আছে না,
এই চারটা মনে কর একটা ইউনিট, এবং চারটাই তোর একটা নির্দিষ্ট প্রোটিন উৎপন্ন করবে, ঠিক আছে? চারটাই হচ্ছে কি একটা নির্দিষ্ট প্রকার প্রোটিন উৎপন্ন করবে, যেটা হচ্ছে ডিএনএ এর যতগুলা জেনেটিক কোড আছে সবগুলা জেনেটিক কোড গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা হচ্ছে অপেরণ। আর তোর কাছে ধর যে আছে কি ডিএনএ, মানে তুই হচ্ছিস প্রকৃত কোষ, প্রকৃত কোষের মধ্যে ধর তুই ব্যাকটেরিয়া, তুই যদি ব্যাকটেরিয়া হোস তুই আদিকোষ, আদিকোষের মধ্যে এটিজিসি যে কয়টা নাইট্রোজেন বেস আছে সবগুলাই গুরুত্বপূর্ণ, কোনো নাইট্রোজেন বেস অগুরুত্বপূর্ণ না বা অপ্রয়োজনীয় না, সবগুলাই প্রয়োজনীয়, নির্দিষ্ট প্রোটিন উৎপন্ন করবে। বাট এই যে তোর ক্ষেত্রে যদি বলি আমরা যে আমরা মানে ধর তুই একজন মানুষ, আসলে ধরবো না, আসলে তুই একজন মানুষ, তো মানুষ হিসেবে যদি বলি তাহলে এই ক্ষেত্রে কি বলবো, এটিজিসি আবার টি এ, এরকম করে যদি বলি, এইখানে এটিজি যদি একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে থাকে, করতে পারে, কিন্তু সিটিএ সাপোজ কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ প্রদান করলো না, তো যেটুকু অ্যামিনো অ্যাসিড কোন একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করবে সেইটুকুর নাম হচ্ছে বলে আমরা এক্সন, আর যেটুকু কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ প্রদান করে না এইটুকু কি করে না, কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ প্রদান, এইটুকু কোনো অ্যামিনো অ্যাসিডকে কি করে না, অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ প্রদান করে না। তার মানে এইটুকুই হচ্ছে তোর ইন্ট্রন্স, অর্থাৎ ডিএনএ তে, প্রকৃত কোষের ডিএনএ তে এক্সন ইন্ট্রন্স দুইটাই থাকতে পারে, বাট আদি কোষের ডিএনএ তে কোনো ইন্ট্রন্স থাকবে না, অপেরণ থাকবে, অর্থাৎ অপেরণ মানেই হচ্ছে যেটা তোর নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করবে। আর প্রাণী কোষের ক্ষেত্রে সেই অপেরণকে আমরা কি বলি, নর্মালি অপেরণ বলি না, সেটাকে আমরা কি বলি, এক্সন আকারে বলি। আর ইন্ট্রন্সটা প্রাণী কোষে থাকে, কিন্তু আদি কোষ যেটা আছে বা প্রকৃত কোষে থাকে, বাট আদি কোষ যেটা আছে, আদি কোষে অপেরণ থাকে, কোনো ইন্ট্রন্স থাকে না। এই জিনিসটুকুই জাস্ট মাথায় রাখতে হবে। শাহরিয়ার অন্তিক বলতেছে এটা কোন অধ্যায় থেকে পড়াচ্ছেন? এই শাহরিয়ার অন্তিক কিন্তু আমাদের স্টুডেন্ট ছিল, ঠিক আছে? স্টুডেন্ট ছিল কি, এখনো স্টুডেন্টই বলা যায়। তো দেখো এখানে কি বললাম, ইন্ট্রন্স, এই ইন্ট্রন্সটা কি থাকে না, আদি কোষে অনুপস্থিত, বাট প্রকৃত কোষে ইন্ট্রন্সটা থাকে, প্রকৃত কোষে অপেরণ থাকে না। তো এই তিনটাই হচ্ছে আদি কোষের বৈশিষ্ট্য। আর হ্যাঁ, এই 70 রাইবোজোম যে আছে এটা কোথায় থাকে, আদি কোষে থাকে, এবং এটা কত প্রকার প্রোটিনকে নির্দেশ করে জানো সবাই? 52 প্রকার প্রোটিনকে নির্দেশ করে, 52 প্রকার প্রোটিনকে নির্দেশ করে, 52 প্রকার প্রোটিনকে নির্দেশ করে কে, এই 70 রাইবোজোম। আর যদি বলি 80 রাইবোজোম, এই 80 রাইবোজোম যেটা আছে, 80 এটা হচ্ছে 80 প্রকার প্রোটিনকে নির্দেশ করে। কত প্রকার? 80 প্রকার প্রোটিন, ঠিক আছে? এটা মাথায় রাখো, এটা কত, 80 প্রকার প্রোটিনকে নির্দেশ করে। আর ওইটা কত প্রকার প্রোটিনকে নির্দেশ করে, ওইটা হচ্ছে 52 প্রকারের প্রোটিনকে নির্দেশ করে। এই ইনফরমেশনটুকু মাথায় রাখো সবাই। চলো পরবর্তী অংশে যাই। পর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি? আচ্ছা, পর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি, বা ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি? ঠিক আছে, এটা যদি প্রশ্ন আসে, যে শর্টকাট দ্বারা মাথায় রাখবি, মামারা প্রতি সেকেন্ডেই সেরা, মামারা প্রতি সেকেন্ডেই কি সেরা। এখন কিভাবে মাথায় রাখবি, মামারা প্রতি সেকেন্ডেই কি বললাম, সেরা, অর্থাৎ মামারা, এখানে তুই বুঝবি মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া বলতেছি, এখানে তুই যেটা মাথায় রাখবি সেটা হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ঠিক আছে? মাইক্রোটিউবিউল, 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 এটা মাথায় রাখবি, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, তারপরে হচ্ছে রাতে হচ্ছে রাইবোজোম, রাইবোজোম, তারপর প্রতিতে হচ্ছে প্রোটিওজোম, প্রতি হচ্ছে কি প্রোটিওজোম, তারপরে ই যেটা আছে এই সেটা বাদ দে, ইতে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, কি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তারপরে যদি বলি সেরা, এই সেরাতে বুঝবি সেন্ট্রিউল, ঠিক আছে? এই যে সেন্ট্রিউল, এই সেন্ট্রিউল, এই জিনিসটুকুই জাস্ট মাথায় রাখবি। আর হ্যাঁ, এই যে হ্যাঁ রাইবোজোম তো লিখছি। আচ্ছা, এইগুলা হচ্ছে কি পর্দাবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু। এখন যদি প্রশ্ন আসে ভাইয়ারা নিচের কোনটি মানে পর্দাযুক্ত অঙ্গাণু, বা পর্দা মানে নিচের কোনটি পর্দাবিহীন অঙ্গাণু নয়, তো তুই যদি এই জিনিসগুলো মাথায় রাখিস তাহলে পর্দাযুক্ত অঙ্গাণু কোনগুলা বা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কোনগুলা সেগুলো কিন্তু তুই অটোমেটিক্যালি পারবি, তাই না? সেগুলো কিন্তু তোরা পারবি অটোমেটিক্যালি, যে নিচের কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, যেটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঝিল্লিবিহীন দেখবি অপশনে 3টা আছে, ঝিল্লিবিহীন অঙ্গাণুর নাম আর
বাকি একটা তোর অপরিচিত, ওই অঙ্গাণুটাই হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। এভাবে কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে কোনটা আছে দেখতো, রাইবোজোম, লাইসোজোম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, কোনটা? এখানে আছে রাইবোজোম। তো আনসার কোনটা? এই রাইবোজোম, ঠিক আছে, রাইবোজোম। আর লাইসোজোম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া এটা কিন্তু ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। তো মাইটোকন্ড্রিয়া যেটা আছে, মাইটোকন্ড্রিয়া অবভিয়াসলি ঝিল্লিবদ্ধ, আর লাইসোজোম যদি ঝিল্লিবদ্ধ না হয়, এই কে ঘাড়মটকে কার খাবে? আচ্ছা, কোন বিজ্ঞানীর মতে, সরি একটু তুলে নেই, আচ্ছা, কোন বিজ্ঞানীর মতে তোমার কোষ হলো জীবের গঠনগত ও কার্যগত একক, মৌলিক গঠনগত কার্যগত একক? এটা কোন বিজ্ঞানীর মতে? কোন বিজ্ঞানী বলছে দেখি? কেউ আবার বললো না যে আমি নিজে বলছি, মানে সরি, মানে তোমাদের নিজেদের কথা বললো না যে ভাই এটা আমার মতামত। আচ্ছা, এটা কে বলছে বলো তো? এই যে এই কথাটা যে বলছে কোষ হলো জীবের মৌলিক গঠনগত কার্যগত একক, এটা বলছে বিজ্ঞানী ডি রবার্টিস, ঠিক আছে? এটা কে বলছে? বিজ্ঞানী ডি রবার্টিস। আর যদি বলি তোমাদের যে জিন ব্র্যাকেট কি বলছে, এই যে জিন ব্র্যাকেট যে আছে উনি হচ্ছে বলছে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক, এটা বলছে জীবের গঠনগত, সরি, জীবের মৌলিক গঠনগত কার্যগত একক। আর জিন ব্র্যাকেট যেটা বলছে গঠনগত মৌলিক একক, গঠনগত মৌলিক একক। কথাগুলোর মধ্যে পার্থক্য কিন্তু বুঝতে হবে, কাছাকাছি কথা, বাট এগুলা নিয়ে কিন্তু উক্তি আসতে পারে। গঠনগত কি? মৌলিক একক। এরপরে যদি বলি আমরা হিকম্যানের কথাটা কি, যদি বলি হিকম্যান কথাটা কি, হিকম্যান যেটা বলছে সেটা হচ্ছে কোষ জীবের গঠন ও কার্যের একক এবং এটি ন্যূনতম জৈবিক প্রক্রিয়া সম্পন্ন করে এবং যেটা আত্মপ্রজননে সক্ষম। আর লোই অ্যান্ড সিকেভিস, এই লোই অ্যান্ড সিকেভিস যে আছে, এই লোই সিকেভিস কি বলছে? কোষ হলো জীবের জৈবিক ক্রিয়াকলাপের একক যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত, যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত যেটি আত্মপ্রজননে সক্ষম। কথাটা কিন্তু একই রকম, বাট তোর মাথায় রাখতে হবে কোন একটা নির্দিষ্ট কিওয়ার্ড দ্বারা। যেমন ওইটাই কি মৌলিক গঠনগত কার্যগত একক, আর উনি কি বলছে? গঠনগত মৌলিক একক। তারপরে এই যে সিকেভিস, লোইয়ান সিকেভিস আর হিকম্যান দুইজনেই কিন্তু বলছে আত্মপ্রজননে সক্ষম, বাট লোইয়ান সিকেভিসেরটা যদি লক্ষ্য করিস সে বলছে অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত। অর্ধবেদ্য, এই যে একটা কিওয়ার্ড আছে না, এই কিওয়ার্ডটা দ্বারাই মাথায় রাখবি যে অর্ধবেদ্যর কথা কে আনছে, অর্ধবেদ্যর কথা আনছে লোই অ্যান্ড সিকেভিস, কিন্তু আত্মপ্রজননে সক্ষম লোই অ্যান্ড সিকেভিস বলছে। সিপি হিকম্যান বলছে, সিপি হিকম্যানও সেম কথাটাই বলছে, কিন্তু সিপি হিকম্যানের মধ্যে এই অর্ধবেদ্য কথাটা বলে নাই যে অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা আবদ্ধ কোষ, ঠিক আছে? এইভাবে তোরা উক্তিগুলা মাথায় রাখবি, একটা নির্দিষ্ট কিওয়ার্ড দ্বারা মাথায় রাখতে হবে। এই জিনিসটাই জাস্ট মাথায় রাখলেই এনাফ, ঠিক আছে? ও আচ্ছা, শাহরিয়ার রহমান সিফাত ওই কি বলছে? ফার্স্টলি ডি রবার্টিস বলছে, দেন আমি সিম্পলিফাই করছি। তাহলে আমি কি করলাম? আমি তো মনে রাখার কৌশল বলে দিলাম, তাহলে আমি একজন সায়েন্টিস্ট, তাই না? নতুন একটা উপায়, মানে অভিনব উপায় বের করছি। আচ্ছা, তো পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। কোনটি কোষের উদ্বায়ী পদার্থ? আচ্ছা, কোনটি কোষের উদ্বায়ী পদার্থ? বজ্র পদার্থ। তোদের একটা কথা বলি, সবগুলো কোনটা দেখ, এখানে মাথায় রাখবি যেটা, সেটা হচ্ছে যে কোষের সঞ্চিত পদার্থ, সঞ্চিত পদার্থ, সঞ্চিত পদার্থ, এইটুকু মাথায় রাখতে হবে। সঞ্চিত পদার্থ হচ্ছে শর্করা, শর্করা, আমিষ আর কোনটা? চর্বি, যেগুলো হচ্ছে সঞ্চয় করে। ওই যে ওদের যেদিন আমি পেট ব্যাচে যেদিন আমি যে মানে পরিপাক ও শোষণ অধ্যায়টা পড়াইছি, তোরা সবাই এটা ক্লিয়ার হয়েছিস না যে কি কি শোষণ করে? যেমন শর্করা আছে, শর্করা কি করে? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে যকৃৎ। আমিষও ঠিক সেম ভাবে সঞ্চয় করে থাকে এবং চর্বিও কি করে? সঞ্চয় করে রাখে। চর্বিও আমাদের দেহে সঞ্চিত হয়, কিন্তু পরবর্তীতে কি হয়? যখন আমাদের প্রয়োজন পড়ে তখন প্রথমে শর্করা ভাঙে, শর্করা যদি ভাঙার পরে তারপরেও যদি আমাদের দেহে খাদ্যের অভাব দেখা যায়, অর্থাৎ আমরা যদি খাদ্য গ্রহণ না করি, তখন আমাদের দেহ থেকে কি হয়? এই আমিষ এবং চর্বির ভাঙন শুরু হয়, যে ভাঙন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহে গ্লুকোজের সরবরাহ ঘটে এবং এই ভাঙনটাকে কি বলা হয়? গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, ঠিক আছে? অর্থাৎ নতুন কোনো বা অশর্করা জাতীয় পদার্থ থেকে শর্করা জাতীয় পদার্থ তৈরি হওয়ার প্রক্রিয়া। তো এটা কি? এটা সঞ্চিত পদার্থ। এটা শুধু প্রাণী কোষে না, এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রেও সঞ্চিত পদার্থ। কোনটা? এই কার্বোহাইড্রেট, আমিষ এবং চর্বি, ঠিক আছে? এই যে কার্বোহাইড্রেট, আমরা যে ফল খাই, ফলের মধ্যে কি থাকে? গ্লুকোজ থাকে, অর্থাৎ ফলের মধ্যে কি থাকে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো থাকে, এগুলো কি? কার্বোহাইড্রেট। আবার তুই এই যে ডালডা জাতীয় খাবার যে খাস, তাই না? এই ডালডা কি? ডালডা হচ্ছে উদ্ভিজ্জ চর্বি জাতীয় পদার্থ। আবার আমিষ যে আছে, আমরা যে এই যে সয়াবিন খাই, সয়াবিনের বড়ি যে খাই, এই সয়াবিনের মধ্যে কি থাকে? আমিষ জাতীয় পদার্থ থাকে, ঠিক আছে? তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে মানে সঞ্চিত পদার্থ হচ্ছে এইগুলা। এরপরে যদি বলি যে নিঃসৃত পদার্থ কোনটা? নিঃসৃত পদার্থ, নিঃসৃত পদার্থ, নিঃসৃত পদার্থ হচ্ছে মাথায় রাখবি ফেন দ্বারা, PHEN, ফেন। এখানে হচ্ছে তোর কি বলতো? ফেন দ্বারা কি বুঝবি? এখানে পিগমেন্ট, তারপরে এইচ দ্বারা হচ্ছে হরমোন, ই দ্বারা হচ্ছে এনজাইম, আর এন দ্বারা বুঝবি নেকটার, ঠিক আছে? পিগমেন্ট, হরমোন, এনজাইম, নেকটার, এই যে এই জিনিসগুলো যে গেল নিঃসৃত পদার্থ, পিগমেন্ট, হরমোন, এনজাইম, নেকটার। তাইলে
এইগুলা বাদে বাকি যেগুলা রয়েছে সেইগুলোই হচ্ছে কোষের বজ্র পদার্থ। তার মানে এইগুলা বাদে সঞ্চিত পদার্থ আর নিঃসৃত পদার্থ এরা বাদে যা আছে সেটাই কি কোষের বজ্র পদার্থ। দেখতো এখানে কোনো সঞ্চিত পদার্থ দেখতেছিস বা নিঃসৃত পদার্থ, পিগমেন্ট, হরমোন, এনজাইম, নেকটার কোনোটা আছে না। উদ্বায়ী তেল আছে, ট্যানিন আছে, ল্যাটেক্স আছে, এই তিনটাই হচ্ছে কোষের বর্জ্য পদার্থ। অর্থাৎ আনসার হচ্ছে সবগুলা। ঠিক আছে, আনসার কি? আনসার হচ্ছে সবগুলা। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে? এই পর্যন্ত যতগুলা পড়াইলাম 5টা এমসিকিউ সলভ করাইছি মাত্র। চল পরবর্তী অংশে যাই। উদ্ভিদের কোষ প্রাচীর কোন উপাদান দিয়ে তৈরি? উদ্ভিদের কোষ প্রাচীর কোন উপাদান দিয়ে তৈরি? উদ্ভিদের কোষ প্রাচীর কি বলছে? কোষ প্রাচীর। কোষ ঝিল্লি কিন্তু বলে নাই, কোষ প্রাচীর বলছে। লিপিড, প্রোটিন নাকি সেলুলোজ নাকি কাইটিন, কোনটা দ্বারা? উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত। আর কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক, ক্ষুদ্রতম গাঠনিক এককে কি বলা হয়? মাইসেলি। ক্ষুদ্রতম গাঠনিক একক, ক্ষুদ্রতম কি? গাঠনিক একক। ক্ষুদ্রতম গাঠনিক একক কি? মাইসেলি। ক্ষুদ্রতম গাঠনিক একক মাইসেলি। এরপর যদি বলি কাইটিন কি? কাইটিন হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর। কার কোষ প্রাচীর? ছত্রাকের কোষ প্রাচীর। ছত্রাকের কোষ প্রাচীর। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবি। আর লিপিড আর প্রোটিন এইগুলা দ্বারা কোনো আসলে কোষ প্রাচীর গঠিত হয় না। আচ্ছা, মানুষের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? দেখি কে বলতে পারে এটা। দেখি কে বলতে পারে মানুষের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? এটা কেউ বলতে পারবি? মানুষের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? মানুষের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? আচ্ছা, প্রোটিন আর লিপিড যে আছে, এই প্রোটিন আর লিপিড দ্বারা সচরাচর কোষ প্রাচীর গঠিত হয় না, মানে এগুলা দিয়ে এককভাবে গঠিত হয় না। তবে লিপিড আর প্রোটিন দ্বারা অনেক সময় কোনো একটা অঙ্গাণুর মানে অঙ্গাণুর প্রাচীর গঠিত হতে পারে, সেটাকে বলি আমরা কি? লিপোপ্রোটিন। ঠিক আছে, তো ওইগুলো আমরা এমসিকিউতে সলভ করব। আচ্ছা দেখি মানুষেরটা বল। দেখি মানুষের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? মানুষের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? কেউ বলতে পারবি কিনা? মানুষের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? এটা যদি কেউ বলতে পারে তাহলে ধরে নিব যে ও পড়ালেখা করতেছে। মানুষের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? কেউ বলতে পারবে এটা? আমার মনে হয় না পারবে কেউ। এই তো তাজবিদ ইসলাম আরিয়ান মারুফ। এই কে বলছে? লতিফুর রহমান। পিটানি দিব। মানুষের কোষ প্রাচীর থাকে, উদ্ভিদ কোষে প্রাণী কোষে কোষ প্রাচীর নাই। ঠিক আছে, কোষ প্রাচীর উদ্ভিদের বৈশিষ্ট্য, প্রাণী কোষে কোষ প্রাচীর নাই। এই জিনিসটা মাথায় রাখো। আর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর যেটা, সেটা হচ্ছে তোমার কি? মিউকোপ্রোটিন বা পেপটিডোগ্লাইকান অর্থাৎ পলিস্যাকারাইড দিয়ে গঠিত। আচ্ছা লিখে দেই। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে। ব্যাকটেরিয়া যদিও ক্ষুদ্রতম প্রাণী, বাট এর কি আছে? কোষ প্রাচীর আছে, সেটা হচ্ছে পেপটিডোগ্লাইকান। পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন, যেটাকে আমরা কি বলি? মিউকোপ্রোটিন। অর্থাৎ প্রোটিন আর কার্বোহাইড্রেট মিলিত হয়ে তোমার কি গঠন করে? এই যে এটা গঠন করে। প্রোটিন আর কার্বোহাইড্রেট মিলিত হয়ে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠন করে থাকে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি বলে রাখি, উদ্ভিদ কোষে কোন কোন অঙ্গাণু আছে আর প্রাণী কোষে কোন কোন কোষীয় অঙ্গাণু নাই। এই জিনিসগুলা একটু মাথায় রাখো তোমরা। ঠিক আছে, এগুলোর জন্য আমি একটা এক্সট্রা স্লাইড নিয়ে নেই। তোমাদের বলি, একটা হচ্ছে মাথায় রাখবা যে বৃত্তাকার ডিএনএ। বৃত্তাকার ডিএনএ কার কার মধ্যে থাকে? বৃত্তাকার ডিএনএ, বৃত্তাকার ডিএনএ থাকে আদি কোষ। কার কার মধ্যে থাকে? আদি কোষ, ব্যাকটেরিয়া, তারপরে সায়ানো ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, এগুলাও কি কাইন্ড অফ ব্যাকটেরিয়া। ঠিক আছে, মাইকোপ্লাজমা। আর আরেকটা কি বলতো? মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত যে প্রাণীরা আছে, মনেরা, এগুলোর মধ্যে আরো জিনিসের মধ্যে আছে। এই ব্যাকটেরিয়াল ডিএনএ, বৃত্তাকার ডিএনএ কে কি বলা হয়? বৃত্তাকার ডিএনএ কে কি বলি আমরা? প্লাজমিড বলি নর্মালি। এখন এটা কার মধ্যে থাকে? আর উদ্ভিদ কোষের কোন কোন অঙ্গাণুর মধ্যে থাকে? এন্ডোসিম্বায়েন্ট হিসেবে কে কে ব্যবহৃত হয়? এন্ডোসিম্বায়েন্ট হিসেবে যারা ব্যবহৃত হয় তাদের মধ্যেই মূলত থাকে। এন্ডোসিম্বায়েন্ট হিসেবে কে কে ব্যবহৃত হয়? ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট, আরেকটাকে মাইটোকন্ড্রিয়া। এদের মধ্যে কি থাকে? বৃত্তাকার ডিএনএ থাকে। এদেরকে আমরা কি বলি? এন্ডোসিম্বায়ন্ট। এন্ডোসিম্বায়ন্ট। এই জিনিসগুলো মাথায় রাখো, এইগুলাই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলাই কিন্তু আসে। আচ্ছা, আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে উদ্ভিদ কোষে কোনটা থাকে না? উদ্ভিদ কোষে থাকে কোনটা? উদ্ভিদ কোষে থাকে না কোনটা? বা প্রাণী কোষে থাকে না কোনটা? এই জিনিসগুলো যদি প্রশ্ন আসে তাহলে তুমি যে জিনিসটা মাথায় রাখবা, প্রাণী কোষে থাকে না। প্রাণী কোষে থাকে না, বা প্রাণী কোষে স্পেসিফিক ভাবে যদি বলি যে প্রাণী কোষে থাকে না কোনটা, সেটা হচ্ছে
কোষ প্রাচীর, কোষ প্রাচীর, প্লাস্টিড, আরেকটা কোনটা, কোষ গহ্বর। ঠিক আছে, এটা মাথায় রাখবা। আর উদ্ভিদ কোষে থাকে না কোনটা, উদ্ভিদ কোষে থাকে না, উদ্ভিদ কোষে একটা উপাদান থাকে না যার নাম হচ্ছে সেন্ট্রিউল। ওই যে পড়ছো না প্রাণী কোষের ক্ষেত্রে কোষ বিভাজনের সেন্ট্রিউল দুইটা দুই মেরুতে গিয়ে তোমার কি তৈরি করে বলো তো? প্রাণী কোষের ক্ষেত্রে কি থাকে না, প্রাণী কোষের ক্ষেত্রে উদ্ভিদ কোষে থাকে না সেন্ট্রিউল, কারণ প্রাণী কোষে সেন্ট্রিউল মানে প্রাণী কোষে সেন্ট্রিউল থাকে, বাট উদ্ভিদ কোষে কি থাকে না, সেন্ট্রিউল থাকে না। আর প্রাণী কোষে থাকে না কোষ গহ্বর, কোষ প্রাচীর, প্লাস্টিড। তবে কোষ গহ্বর থাকলেও সেটা খুব ক্ষুদ্র আকারে থাকে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। প্রাণী কোষের ক্ষেত্রে কি থাকে না, মানে সরি, প্রাণী কোষে থাকে না কি, কোষ গহ্বর। কোষ গহ্বর থাকলেও সেটা ছোট আকারে থাকে, এই জিনিসটা মাথায় রাখো। হ্যাঁ, উদ্ভিদ কোষে কি থাকে না, সেন্ট্রিউল থাকে না, কারণ সেন্ট্রিউলটা উদ্ভিদ কোষে থাকে না। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিউলটা দুই মেরুতে চলে যায়, কোষ বিভাজনের মাইটোসিসে সেন্ট্রিউলটা দুই মেরুতে চলে যায় এবং সেখান থেকে কি হয়, এস্টার রশ্মি বিচ্ছুরিত হয় প্রোমেটাফেজ ধাপে, তাই না? এটা যারা ওই যে আমাদের যারা পেইড ব্যাচে ছিল ওরা কিন্তু ভালো মতো পারে এই জিনিসগুলো, এই যে আখিমনি, ইশরাত জাহান, ওরা কিন্তু ভালো পারে। আচ্ছা চলো এরপরে যাই, দেখি কি আছে। কোষ প্রাচীরের প্রথম স্তর কোনটা ভাই, এটা দেখি কে পারো। কোষ প্রাচীরের প্রথম স্তর কোনটা? কোষ প্রাচীরের প্রথম স্তর কোনটা? কোষ প্রাচীরের প্রথম স্তর কোনটা, এটা কে পারবি? দেখি, যে পারবি সে পুরস্কার পাবে আমার কাছ থেকে। দেখা হওয়ার দিন, যেদিন জাবিতে এক্সাম হবে ওই দিন আমরা পাবো, মানে ওই দিন আমারে পাবি, তোরা পুরস্কার পাবি আমার কাছ থেকে। দেখি কোষ প্রাচীরের প্রথম স্তর কোনটা, কোষ প্রাচীরের প্রথম স্তর কোনটা, কোষ প্রাচীরের প্রথম স্তর কোনটা? সাতের সি, এই 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 সবাই পারে, এই সবাই পারে। ঠিক আছে, কোনটা? মধ্যপর্দা, সবাই পারে। কিরে ভাই, সবাই পারে, মধ্যপর্দা। ঠিক আছে ভাইরা, এটা কি পারবি তোরা? মধ্যপর্দা দিবি, কারণ মধ্যপর্দা দেখ দুইটা কোষ প্রাচীরের মধ্যবর্তী একটা লেয়ার, দুইটা কোষ প্রাচীরকে পৃথক করে রাখছে, দুইটা কোষ প্রাচীরকে পৃথক করে রাখছে মধ্যবর্তী একটা লেয়ার, এবং এইটাই হচ্ছে তোর মধ্যপর্দা। আর এইটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর। আর এটা কি, এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এই যে এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, আর তার পাশে হচ্ছে টারশিয়ারি প্রাচীর। বা টারশিয়ারি প্রাচীর সম্বন্ধে আমরা এত আলোচনা করবো না, এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। মূলত সেকেন্ডারি প্রাচীর কার মধ্যে থাকে? এই সেকেন্ডারি প্রাচীর হচ্ছে, সেকেন্ডারি প্রাচীর যেটা আছে এই সেকেন্ডারি প্রাচীরের মধ্যে মূলত কি থাকে বলতো? এই সেকেন্ডারি প্রাচীরের মধ্যে মূলত হচ্ছে আমাদের কি হয়, স্থায়ী কোষের মধ্যে থাকে। এবং সেকেন্ডারি প্রাচীরের মধ্যে একটা অন্যতম উপাদান, এটা হচ্ছে 3 নাম্বার স্তর। সেকেন্ডারি প্রাচীর হচ্ছে 3 নাম্বার স্তর, 2 নাম্বার স্তর বা দ্বিতীয় স্তর, এটা লিখে রাখ, দ্বিতীয় স্তর। আর এটা হচ্ছে তৃতীয় স্তর। এই যে সেকেন্ডারি প্রাচীরের মধ্যে কি থাকে, আমাদের সুবেরিন ও লিগনিন থাকে। ঠিক আছে, সুবেরিন ও লিগনিন থাকে। এখানে কি থাকে? এখানে থাকে সুবেরিন ও লিগনিন, এটা মাথায় রাখবি। এখানে থাকে কি? সুবেরিন ও লিগনিন, সুবেরিন ও লিগনিন, সুবেরিন আর লিগনিন। আর প্রাথমিক প্রাচীর যেটা থাকে সেখানে কি থাকে? প্রাথমিক প্রাচীরে কি থাকে বলতো? প্রাথমিক প্রাচীরে সেলুলোজ, হেমিসেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ। কিন্তু সেকেন্ডারি প্রাচীরে কিন্তু কোনো হেমিসেলুলোজ থাকে না। ঠিক আছে, সেলুলোজ, হেমিসেলুলোজ, এই জিনিসগুলো থাকে। এগুলো কোথায় থাকে? এই যে প্রাথমিক প্রাচীর যে আছে এই প্রাথমিক প্রাচীরের মধ্যে থাকে। আর সেই সাথে কি থাকে? গ্লাইকোপ্রোটিন থাকে। আরেকটা মাথায় রাখিস, গ্লাইকোপ্রোটিন। এই জিনিসটুকু মাথায় রাখলেই হবে। তাহলে যদি বলি মধ্যপর্দায় কি থাকে, আনসার যেহেতু মধ্যপর্দায়, মধ্যপর্দার মধ্যে কি থাকে? মধ্যপর্দায় থাকে পেকটিক অ্যাসিড। অধিক পরিমাণে কি থাকে? পেকটিক অ্যাসিড থাকে। অধিক পরিমাণে কি থাকে? পেকটিক অ্যাসিড থাকে। ঠিক আছে, অধিক পরিমাণে কি থাকে? পেকটিক অ্যাসিড থাকে। এই জিনিসটুকুই জাস্ট মাথায় রাখলেই তোদের জন্য এনাফ। এইখান থেকে আর তেমন কিছু পড়তে হবে না। কোষ প্রাচীরের লেয়ার। আচ্ছা, কোনটি কোষ প্রাচীরের কাজ নয়? আকৃতি দান, দৃঢ়তা প্রদান, সজীব বস্তুকে রক্ষা করা, এনজাইম ক্ষরণ করা। এই যে এনজাইম যে ক্ষরণ করা, এটা কি? এটা কোষ প্রাচীরের কাজ না, এটা কোষ প্রাচীরের কাজ না। এনজাইমকে ক্ষরণ করে, এনজাইম ক্ষরণ করে হচ্ছে তোর লাইসোজোম, লাইসোজোম ও কিছু ক্ষেত্রে গোলজি বস্তু। লাইসোজোম, গোলজি বস্তু, এরা হচ্ছে এনজাইম ক্ষরণ করে। ঠিক আছে, লাইসোজোম, গোলজি বস্তু, এরা হচ্ছে এনজাইম ক্ষরণ করে। গোলজি বস্তু তোর এনজাইম ক্ষরণ করতেছে, যে এনজাইমটা তোর মাইটোকন্ড্রিয়ার যে এটিপি, মানে মাইটোকন্ড্রিয়া কি করে, তার মধ্যে যে এটিপি তৈরি করার যে প্রক্রিয়া, এই এটিপি তৈরি করার প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করে দেয়। কার? এই গোলজি বস্তুর এনজাইমটা। আর লাইসোজোম আছে, লাইসোজোম কি করে? সে বিভিন্ন ধরনের এনজাইম ধারণ করে, যেটা হচ্ছে তোর কি করে
ওই যে আত্মঘাতী থলিকা হিসেবে ব্যবহৃত হয়। সো এটা আনসার কোনটা হবে? আনসার হচ্ছে এনজাইম ক্ষরণ করা। এটা হচ্ছে কোষ প্রাচীরের কাজ নয়। এই যে 9টা যে আছে ভাই, দয়া কইরা অনুরোধ রইলো এই জিনিসটা তোরা একটু খেয়াল করিস পরীক্ষার হলে, যে কোষ প্রাচীরের কাজ নয়। নয় বলছে, এই 9 কথাটা অনেকেই খেয়াল করে না। এই 9 কথাটা খেয়াল না করার কারণে একটা এমসিকিউ ভুল 1.2, জাহাঙ্গীরনগরে তো 0.2 করে কাটে, 5টা প্রশ্ন ভুল গেলে 1 কাটা যায়। তো তখন দেখা যায় 0.2 কাটা যায়, ওই যে 0.2 তো কাটলোই, সে অন্য একজন ওই 9 কথাটা ভালো মতো খেয়াল করে সে এটা দিল, তার চাইতে 1.2 কম পেয়ে ওর সিরিয়াল দেখা গেছে যে ওই পাইছে ফার্মেসি, আরেকজন যে আছে ও পাইয়া গেছে উদ্ভিদ বিজ্ঞান বা প্রাণী বিজ্ঞান। তখন মানে সাবজেক্টের ডিফারেন্স হয়ে যায়। আবার অনেক সময় একজন উদ্ভিদ বিজ্ঞান বা প্রাণী বিজ্ঞান পাইছে, আরেকজনের চান্সই পায় নাই। তো এই জিনিসটা খুব প্যাথেটিক, ঠিক আছে? এই জিনিসগুলো ভাইয়ারা অনুরোধ রইল, এই জিনিসটা তোরা খেয়াল করবি, ঠিক আছে? হ্যাঁ, 8-এর ডি রে 9-এর ডি বলছি। এই যে মেহেদী হাসান নাসিম, এই জিনিসটা বলা যাবে না, ঠিক আছে? অর্থাৎ এনজাইম ক্ষরণ করা, এটা হচ্ছে কাজ নয়। সজীব বস্তুকে রক্ষা করে, দৃঢ়তা প্রদানও করে, আকৃতি দানও করে, ঠিক আছে? এখন পরের প্রশ্নে চলে যাই, কোনটি হেমিসেলুলোজ নয়? জাইলান, পেকটিন, অ্যারাবেন, গ্যালাক্টেন। এটা মাথায় রাখবি গ্যাক্স দ্বারা, GAX, গ্যাক্স। গ্যাস আছে না, গ্যাস থেকে গ্যাক্স, ঠিক আছে? ওই যে একটা ভিডিও আছে না, নতুন ভিডিও আছে, এটার দাম, এটা কি সাপোজিটর, সাপোজিটরের দাম কত? 10 টাকা। আমি আপনাকে 1000 টাকা দিব, আপনি কি এটা খাবেন? আপনাকে এটা খেতে হবে। আমি কেন খাবো? এই যে একটা আছে না, মানে কিছু কিছু ব্লগার, এই ব্লগারদের মতো, ঠিক আছে? তো এটা মাথায় রাখবা গ্যাক্স, গ্যাসের ওষুধ। এটা মাথায় রাখবা একটা গ্যাসের ওষুধ, এটার নাম কি? গ্যাক্স। মানে তুমি ধরে নাও এটা একটা গ্যাসের ওষুধ যার নাম হচ্ছে গ্যাক্স। এখানে তুমি যেটা মাথায় রাখবা, এটা তুমি কি মাথায় রাখবা বলো তো? গ্যালাক্টেন, অ্যারাবেন আর এক্স দ্বারা জাইলেন। গ্যালাক্টেন, অ্যারাবেন, আরেকটা কোনটা? এক্স দ্বারা হচ্ছে জাইলেন। তাহলে বাকি রইল কোনটা বলো তো? পেকটিন। এই যে পেকটিনটা যে আছে, এই পেকটিনটাই হচ্ছে হেমিসেলুলোজ নয়। হেমিসেলুলোজ হচ্ছে জাইলেন, অ্যারাবেন আর গ্যালাক্টেন। পেকটিন আর অ্যামাইলোপেকটিন এরা কিন্তু হেমিসেলুলোজ নয়। পেকটিন ও কি নয়? অ্যামাইলোপেকটিন। এই জিনিসটা মাথায় রাখো, পেকটিন ও অ্যামাইলোপেকটিন, ঠিক আছে? এই জিনিসগুলাই জাস্ট মাথায় রাখো। আচ্ছা, কোনটি শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণু? রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট, লাইসোজোম নাকি গলজি বস্তু? গলজি বস্তু নাকি রাইবোজোম নাকি লাইসোজোম নাকি ক্লোরোপ্লাস্ট নাকি কোনটা? শক্তি রূপান্তরের সাথে জড়িত কোনটা? শক্তিকে রূপান্তরিত করে কোনটা? শক্তিকে রূপান্তরিত করে তোমরা নরমালি জানো যে আমাদের দেহে শর্করা জাতীয় খাদ্যের কারখানা বা কোষের রান্নাঘর কাকে বলা হয়? এই ক্লোরোপ্লাস্টকে বলা হয়। সো এটার নাম কি? শর্করা জাতীয় খাদ্যের কারখানা। শর্করা জাতীয় খাদ্যের কি বলা হয়? কারখানা বলা হয়। কি বলা হয়? কারখানা। শর্করা জাতীয় খাদ্যের কারখানা বা কোষের রান্নাঘর। কোষের রান্নাঘর। এরপরে যদি বলি গলজি বডি যেটা আছে, এই গলজি বডি কি? কোষের ট্রাফিক পুলিশ। কোষের ট্রাফিক পুলিশ, কোষের ট্রাফিক পুলিশ। তারপরে কি আরেকটা কি নাম দেওয়া যায়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আরেকটা কি? কোষের প্যাকেজিং কেন্দ্র। কার্বোহাইড্রেট ফ্যাক্টরিও বলা হয়। অনেকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি যখন দিবে, কোনটিকে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, সে বলবে ইয়েস পারি, এটা তো ক্লোরোপ্লাস্ট হবে। প্রথম অপশনই থাকবে ক্লোরোপ্লাস্ট, সে দাগায় আসবে, সে 100% ভুল করে আসবে। আরেকটা কথা বলি, জাহাঙ্গীরনগরের প্রশ্ন কিন্তু এই টাইপের হয়, নিচের কোনটি সত্য হলেও মিথ্যা নয়। নিচের কোনটি সত্য হলেও মিথ্যা নয়। প্রশ্ন কিন্তু কি বুঝাইছে? মূলত বুঝাইছে নিচের কোনটি সত্য, কিন্তু প্রশ্ন তারা একটু পেঁচায়া করবে, নিচের কোনটি সত্য হলেও মিথ্যা নয়। তো এই লাইনগুলো কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, কোষের ট্রাফিক পুলিশ, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আরেকটা কি? কোষের প্যাকেজিং কেন্দ্র। কোষের কি বলা হয়? প্যাকেজিং কেন্দ্র বলা হয়। কোষের প্যাকেজিং কেন্দ্র অর্থাৎ কোন একটা এনজাইম যা আছে, এই এনজাইম গুলোকে তারা কি করে? প্যাকেট করে দেয়। বা আরেকটা নাম মাথায় রাখবা, পোস্ট অফিস। কোষের প্যাকেজিং কেন্দ্র এবং আরেকটা নাম কি? এই গলজি বডিকে আরেকটা কি বলা হয়? পোস্ট অফিস বলা হয়। কোষের কি বলা হয়? পোস্ট অফিস বলা হয়। কারণ কি করে? পোস্ট অফিসে কি করে? তোমার চিঠিটাকে কি করে দেয়? খামের ভিতর আটকে দেয় বা প্যাকেট করে দেয়। ঠিক এইটাও হচ্ছে ওই রকম, কোষের পোস্ট অফিস বলা হয়, কারণ সে একটা নির্দিষ্ট এনজাইমকে কি করে? তোমার হচ্ছে প্যাকেট করে ফেলে, ঠিক আছে? এই জিনিসটুকু মাথায় রাখো। আচ্ছা, এরপর যদি বলি রাইবোজোম, প্রোটিন ফ্যাক্টরি। কোষের কি ফ্যাক্টরি? প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোম কি? প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি, এটা মাথায় রাখবা। তারপর লাইসোজোম কি? আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড।
আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড, সুইসাইডাল স্কোয়াড, সুইসাইডাল স্কোয়াড, ঠিক আছে। কোষ সুইসাইড করুক ভাই, কিন্তু লাইফে কেউ মানে যারা এই যে এই টাইপের সিদ্ধান্ত নেয় তারা কিন্তু ইহকালও হারায় পরকালও হারায়। ইভেন প্রত্যেকটা ধর্মেই কিন্তু এই সুইসাইডটা মানে করা নিষিদ্ধ, কঠোরভাবে নিষিদ্ধ, ঠিক আছে। প্রত্যেক ধর্মটা মাইনা চলিস ভাই, অ্যাটলিস্ট প্রত্যেকের কি করবি, ধর্মটা মেনে চলবি, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখিস সবাই। আচ্ছা, এটা কি বলা হয়, কোষের সুইসাইডাল স্কোয়াড বলা হয়ে থাকে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখিস সবাই। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? কোষের মস্তিষ্ক, কোষের মস্তিষ্ক এটা মাথায় রাখবি, নিউক্লিয়াস। কোষের মস্তিষ্ক কোনটা? নিউক্লিয়াস। এই জিনিসগুলো মাথায় রেখো সবাই, ঠিক আছে। কারো কোনো প্রবলেম আছে? ডিকটাসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া, এই জিনিসগুলো মাথায় রাখো, ঠিক আছে। অর্থাৎ এটা কোনটা? এটা হচ্ছে আগে কোনটা দেখাইছি, ক্লোরোপ্লাস্ট। চলো পরবর্তী প্রশ্নে যাই। হলুদ বর্ণের প্লাস্টিককে কি বলা হয়? ক্যারাটিনোপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট, তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ফিওপ্লাস্ট। কোনটা হলুদ বর্ণের প্লাস্টিক? কোনটা হলুদ বর্ণের প্লাস্টিক? কোনটা হলুদ বর্ণের প্লাস্টিককে বলা হয় জ্যান্থোপ্লাস্ট। যদি বলি ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে সবুজ বর্ণের, সবুজ বর্ণের প্লাস্টিক হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্যারোটিনোপ্লাস্ট এটা কোনটা? এটা হচ্ছে কমলা বর্ণের। ক্যারোটিন মানেই কমলা, এটা মাথায় রাখবা। ক্যারোটিন কি? কমলা, ঠিক আছে। ফিওপ্লাস্ট এটা হচ্ছে বাদামি বর্ণের, ফিওপ্লাস্ট হচ্ছে বাদামি বর্ণের। এখন যদি বলি লাল বর্ণের প্লাস্টিক কোনটা, সেটা হচ্ছে রোডোপ্লাস্ট। লাল বর্ণের প্লাস্টিক কোনটা? রোডোপ্লাস্ট, রোডোপ্লাস্ট। এটা কি? এটা হচ্ছে লাল বর্ণের, লাল বর্ণের, ঠিক আছে, লাল বর্ণের। আর প্লাস্টিক আরো কয় রকম আছে তুমি বলো তো? এই যে প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট যেটা আছে, প্রোটিন যেটা সঞ্চয় করে, প্রোটিন সঞ্চয় করে, প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট যেটা আছে সেটাকে কি বলা হয়? প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলা হয় অ্যালিউরোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট। প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলা হয়? অ্যালিউরোপ্লাস্ট। তারপরে শর্করা সঞ্চয়কারী, শর্করা মানে কি? অ্যামাইলোজ একটা শর্করার নাম আছে না, অ্যামাইলোজ জাতীয় শর্করা, বা অ্যামাইলোজ হচ্ছে একটা শর্করার নাম, তো ওইখান থেকে আসছে অ্যামাইলোপ্লাস্ট। বা প্রোটিন সঞ্চয়কারী যেটা, সেটার নাম তোমরা যেটা বলতে পারো, সেটার নাম বলি তোমরা অ্যালিউরোপ্লাস্ট বলতে পারো, বা প্রোটিওপ্লাস্টও বলতে পারো। এটার নাম কি? আরেকটা নাম হচ্ছে প্রোটিওপ্লাস্ট, প্রোটিওপ্লাস্ট, এটা মাথায় রেখো। আর ইয়ালোপ্লাস্ট এটা হচ্ছে চর্বি। চর্বির কাজ কি বলতো? চর্বি কি কালার? চর্বি হচ্ছে হলুদ কালার, তাই না? তোমরা জানো হলুদ কালার, চর্বির বর্ণ কি কালার? হলুদ কালার। হলুদ কি? হলুদের ইংরেজি কি? ইয়েলো। তো ওইখান থেকে আসছে ইয়ালোপ্লাস্ট, এভাবে মাথায় রাখবা, ইয়ালোপ্লাস্ট, ঠিক আছে। এটা কি রাখবা মাথায় বলতো? এটা হচ্ছে ইয়ালোপ্লাস্ট। এই জিনিসগুলো জাস্ট মাথায় রাখো, ঠিক আছে। আর কোনো প্রবলেম থাকবে না আশা করি। আচ্ছা, গ্লাইকোলাইসিস কোষের কোথায় সংগঠিত হয়? ক্লোরোপ্লাস্টে, প্রোটোপ্লাজমে, নিউক্লিয়াসে নাকি সাইটোপ্লাজমে? গ্লাইকোলাইসিস কোথায় সংগঠিত হয়? এটা কিন্তু সবাই জানো তোমরা। ক্লোরোপ্লাস্টে কি হয়? ক্লোরোপ্লাস্টে হয় না। প্রোটোপ্লাজমে হয় না, হয় না। নিউক্লিয়াসে হয় না, হয় না। কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়, ঠিক আছে। আর যদি বলি যে গ্লাইকোলাইসিসের পরের ধাপ অর্থাৎ ক্রেবস চক্র বা পাইরুভিক অ্যাসিডের জারণ, অ্যাসিটাইল কোয়ে, এই সব কিছু তোমার কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। যার জন্য গ্লাইকোলাইসিসে তোমার কি হয়? কম পরিমাণে এটিপি উৎপন্ন হয়, বাট মাইটোকন্ড্রিয়াতে সবচেয়ে বেশি পরিমাণে এটিপি উৎপন্ন হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর। আচ্ছা, কেওলাপ্রা এর ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন? কেওলাপ্রা এর ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন? এই জিনিসটা যদি প্রশ্ন আসে যে কেওলাপ্রা এর ক্লোরোপ্লাস্ট যে আছে, এর ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন, এই প্রশ্নটা ধর আসলো কারো, তাহলে কি করবি? কেওলাপ্রা এর ক্লোরোপ্লাস্টের আকৃতি হচ্ছে কিসের মতো বলতো? হ্যাঁ, এই যে অনেকেই বলতেছে ডি, থালা আকৃতির, ঠিক আছে। থালা আকৃতির। যদি বলে তারকার মতো, তাহলে কি হবে? জিগনেমা, জিগনেমা। তারকার মতো হলে জিগনেমা। গার্ডল আকৃতির হলে ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স, ঠিক আছে। যদি বলি জালিকাকার, অয়েডোগোনিয়াম, ঠিক আছে। জালিকাকার কি? অয়েডোগোনিয়াম। জালিকাকার কি? অয়েডোগোনিয়াম। যদি বলি সর্পিলাকার, তাহলে স্পাইরোগাইরা, বা সাপের মতো। সর্পিলাকার যেটা, বা সাপের মতো, স্পাইরোগাইরা। সরি, স্পাইরোগাইরা। এই জিনিসটা মাথায় রেখো। সর্পিলাকার কোনটা? স্পাইরোগাইরা। এই জিনিসটা মাথায় রেখো সবাই, ঠিক আছে। স্পাইরোগাইরা। এরপর যদি বলি পেয়ালার মতো, তাহলে ক্ল্যামাইডোমোনাস। পেয়ালা, পেয়ালা
এটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। এই জিনিসগুলো মাথায় রেখো, এইগুলা থেকে জাহাঙ্গীরনগরে দিয়ে দিতে পারে। ক্ল্যামাইডোমোনাস কিসের মতো? এই পেয়ালার মতো। এই জিনিসগুলো পড়লেই এনাফ। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। এখন আমরা পড়বো কোনটা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা কোন জাতীয়? প্রোটিন, লিপিড, লিপোপ্রোটিন নাকি ফসফোলিপিড? কোন জাতীয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা কোন জাতীয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যা আছে আমাদের, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা হচ্ছে তোমার কি জাতীয় বলতো? লিপোপ্রোটিন সমৃদ্ধ। এখানে যে লিপিড আছে, এই লিপিডের পরিমাণ কত পার্সেন্ট? 30 থেকে 40%। আর প্রোটিনের পরিমাণ হচ্ছে তোমার, এই লিপোপ্রোটিন মানে কি? লিপিড প্লাস প্রোটিন, লিপিড প্লাস প্রোটিন। এই যে লিপোপ্রোটিন যা আছে এটা মানে হচ্ছে লিপিড প্লাস কি? প্রোটিন। এখানে লিপিডের পরিমাণ কত পার্সেন্ট, প্রোটিনের পরিমাণ কত পার্সেন্ট সেটাও মাথায় রাখো। প্রোটিনের পরিমাণ হচ্ছে তোমার 60 থেকে 70%। আর লিপিডের পরিমাণ কত? এই লিপিডের পরিমাণ হচ্ছে 30 থেকে 40%। এইটুকু মাথায় রাখলেই তোমাদের জন্য এনাফ, ঠিক আছে? আচ্ছা, ফুলে কোনটি বেশি থাকায় কীটপতঙ্গ আকর্ষিত হয়? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট নাকি তোমার কোনটা? অ্যাসাইলোপ্লাস্ট। আচ্ছা, অ্যাসাইলোপ্লাস্ট নাকি কোনটা? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট নাকি অ্যাসাইলোপ্লাস্ট? কোনটা? এটা সবাই জানো, এটা কোনটা হবে আনসার? ক্রোমোপ্লাস্ট। কারণ রঙিন বর্ণের যে প্লাস্টিড আছে, সেই রঙিন বর্ণের প্লাস্টিডকে কি বলা হয়? ক্রোমোপ্লাস্ট বলা হয়ে থাকে, ঠিক আছে? অর্থাৎ এই ক্রোমোপ্লাস্ট আর কোথায় কোথায় পাওয়া যায়? ফুলের পাপড়ি, রঙিন ফল ও বীজ এবং গাজরের মূল, ঠিক আছে? ক্রোমোপ্লাস্ট আর কোথায় কোথায় পাওয়া যায়? ফুলের পাপড়ি, তারপরে কি পাওয়া যায় বলতো? ফুলের পাপড়ি, রঙিন ফল ও বীজ। আর মূলের মধ্যে কোথায় পাওয়া যায়? রঙিন ফল ও বীজ, গাজরের মূল। এই যে গাজরের মূল দিয়ে যে কত ভার্সিটিতে ভাই উদাহরণ আসছে, এটা তোরা বিশ্বাস করতে পারবি না, ঠিক আছে? এই গাজরের মূল দিয়ে অনেক ভার্সিটিতে, শুধু জাহাঙ্গীরনগর না, বিভিন্ন ভার্সিটিতে আসছে। এটা কি বলছে? গাজরের মূল। অর্থাৎ কোথায় তোমার রঙিন বর্ণের প্লাস্টিক পাওয়া যায়? অবভিয়াসলি গাজরের মূলে পাওয়া যায়। সকল মূলে কি পাওয়া যায়? সকল মূলে পাওয়া যায় লিউকোপ্লাস্ট। বাট গাজর একমাত্র যে গাজরের মূলে পাওয়া যায় ক্রোমোপ্লাস্ট। আর এটাই কি? সকল মূল। সকল মূল কি ব্যতীত? গাজর ব্যতীত। গাজর ব্যতীত, ঠিক আছে? আমরা গাজরের যে অংশটা খাই সেটা মূলত কি খাই? মূল খাই। আর ক্লোরোপ্লাস্ট কি? এটা তো সবুজ বর্ণের, যে অংশ সবুজ, উদ্ভিদের যে অংশ সবুজ ওইখানে পাওয়া যায় এটা। আর অ্যাসাইলোপ্লাস্ট কি? অ্যাসাইলোপ্লাস্ট হচ্ছে তোর শর্করা সঞ্চয়কারী। এই যে লিউকোপ্লাস্ট আছে না, এই লিউকোপ্লাস্টেরই একটা অংশ হচ্ছে এই অ্যাসাইলোপ্লাস্ট, ঠিক আছে? বাট এই অ্যাসাইলোপ্লাস্ট কি? এটা হচ্ছে কাইন্ড অফ তোর শর্করা জাতীয় খাদ্য মানে সঞ্চয় করে কিছু পরিমাণ শর্করা অল্প পরিমাণ। কি পরিমাণ? অল্প পরিমাণ। অর্থাৎ অল্প পরিমাণ শর্করা সঞ্চয় করে। কে করে? এই অ্যাসাইলোপ্লাস্ট। এই জিনিসটুকু মাথায় রাখলেই হবে। আচ্ছা, কোন কোষীয় অঙ্গাণু কোষ বিভাজনের সময় কোষ প্লেট সৃষ্টিতে সহযোগিতা করে? আচ্ছা, কোষ বিভাজনের সময় কোষ প্লেট সৃষ্টি করে কে? গলগি বডি থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট ও ভেসিকল সমূহ একত্রে মিলিত হয়ে কি করে? কোষ প্লেট গঠন করে, ঠিক আছে? কে করে এটা? গলগি বডি। রাইবোজোম কি করে? প্রোটিন করে। লাইসোজোম কি করে? তোর এনজাইম ক্ষরণ করে, যেটা হচ্ছে কোষকে কোষের লাইসিস ঘটায়, ঠিক আছে? আর মাইটোকন্ড্রিয়া কি করে? পাওয়ার হাউস বা শক্তি উৎপন্ন করে। কি করে? একে পাওয়ার হাউস বলা হয়। কাকে? এই মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস বলা হয়ে থাকে, ঠিক আছে? এই জিনিসটুকু জাস্ট মাথায় রাখো সবাই। একে কি বলা হয়? কোষের পাওয়ার হাউস বলা হয়ে থাকে। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? বলো তো ভাইরা, কোনো প্রশ্নে কারো প্রবলেম আছে? থাকলে আমারে বলো। আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না। দেখি কমেন্ট চেক করি, কারো কোনো প্রবলেম আছে নাকি? কমেন্ট একটু দেখি। না, কারো কোনো প্রবলেম নাই বা কারো কোনোই নাই। আচ্ছা, ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, কোষের স্বপ্রজননক্ষম অঙ্গাণু কোনটা? সেন্ট্রিওল, ক্লোরোপ্লাস্ট, গ্লাইওক্সিজম, গলগি বডি। কোনটা কোষের স্বপ্রজননক্ষম অঙ্গাণু? অনেকের মনে হতে পারে যেহেতু ক্লোরোপ্লাস্টের ডিএনএ আছে তাই ডিএনএ হয়তো বা স্বপ্রজননক্ষম অঙ্গাণু। না ভাইয়া, এটা ভুল। কারণ ক্লোরোপ্লাস্ট কখনো দুই ভাগে ভাগ হয় না, ঠিক আছে ভাইরা? ক্লোরোপ্লাস্ট কখনো কি হয় না? দুই ভাগে ভাগ হয় না, এটা মাথায় রাখো। গ্লাইওক্সিজম, গলগি বডির তো প্রশ্ন আসে না। অনেকের প্রশ্ন আসতে পারে কেন ক্লোরোপ্লাস্ট হওয়ার কথা কেন? কারণ ক্লোরোপ্লাস্টে বৃত্তাকার ডিএনএ আছে, সো ক্লোরোপ্লাস্ট দুই ভাগে ভাগ হইতেই পারে, এটা মাথায় আসতেই পারে সবার, তাই না? কিন্তু আসলে ওইটা না। আনসার কোনটা? আনসার হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওলকে কেন স্বপ্রজননক্ষম অঙ্গাণু বলা হয়? একটা কথা বলে রাখি, যারা ঢাবিতে দিবি তাদের জন্য আবার এই প্রশ্নটা আসতে পারে। জাস্ট আমি জাবির ক্লাস নিচ্ছি, বাট তারপরেও বলি যে ক্লোরোপ্লাস্টকে কেন, সেন্ট্রিওলকে কেন স্বপ্রজননক্ষম অঙ্গাণু বলা হয়? কারণ সেন্ট্রিওল সে কি করতে পারে? সে দুইটা ভাগে ভাগ হয়ে যেতে পারে, ঠিক আছে? সেন্ট্রিওল দুইটা ভাগে ভাগ হতে পারে, এই জন্যই একটা সেন্ট্রিওল থেকে দুইটা সেন্ট্রিওল তৈরি হয়, যার জন্য এর কি বলা হয়? স্বপ্রজননক্ষম অঙ্গাণু বলা হয়ে থাকে। কাকে বলা হয়? এই সেন্ট্রিওলকে। এই জিনিসটা মাথায় রাখো।
আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে যাই। এনার্জি কারেন্সি শব্দটি কোন অঙ্গাণুর সাথে জড়িত? এনার্জি কারেন্সি, এনার্জি মানে কি? শক্তি, আর কারেন্সি মানে কি? মুদ্রা। এই কারেন্সি মানে আবার বুঝছো না যে কারেন্ট, এই যে বিদ্যুৎ যে আছে কারেন্ট, অনেকে আবার মানে কি বলবো ইংরেজিটা একদম 7 আসমানের উপরে পাঠিয়ে দেয়, ওইরকম ভাইবো না। এই এনার্জি মানে হচ্ছে শক্তি, কারেন্সি মানে হচ্ছে মুদ্রা। তার মানে শক্তি মুদ্রা কোনটা? এই যে ইংরেজি নামে দিয়ে দিছে, বুঝছো, ইংরেজি নামে দিয়ে দিছে। এই জিনিসগুলো বেসিক জিনিস কিন্তু। এনার্জি, এই প্রশ্নটা দেখো 22 সেশনে আসছে, সহজ প্রশ্ন কিন্তু ভাই, এগুলা কে পারবে না বলো তো? এইটা কোনটাকে বলা হয়? এনার্জি কারেন্সি কোনটার সাথে সম্পর্কিত? এনার্জি কারেন্সি কার সাথে সম্পর্কিত বলো? এনার্জি কারেন্সি এখানে তোমরা দেখেই বুঝতেছো, এনার্জি কারেন্সি হচ্ছে কার সাথে? মাইটোকন্ড্রিয়ার সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার সাথে সম্পর্কযুক্ত। এই যে হ্যাঁ, সবাই পারতেছে, মাইটোকন্ড্রিয়ার সাথে সম্পর্কযুক্ত। এনার্জি কারেন্সি কার সাথে? মাইটোকন্ড্রিয়ার সাথে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া কি করে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি কি আছে বলো তো ভাইরা? এই মাইটোকন্ড্রিয়া যে বললাম আমরা, মাইটোকন্ড্রিয়ার মধ্যে মূলত আছে ইটিএস আছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি আছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে। এই যে ইটিএস যে আছে, এই ইটিএস সংগঠিত, ইটিএস আছে মাইটোকন্ড্রিয়াতে, সেই সাথে কি হয়? ক্রেবস চক্র সংগঠিত হয়, এবং ক্রেবস চক্রে সর্বাধিক পরিমাণ শক্তি উৎপন্ন হয়। প্রায় কত? 24 এটিপি উৎপন্ন হয়। এই 24 এটিপি যা আছে ক্রেবস চক্রে, এই 24 এটিপি উৎপন্ন হওয়ার জন্য এটা কোথায় সংগঠিত হয়? এটা হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়। কোথায়? এই ক্রেবস চক্র এই মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়। আর সেই সাথে ইটিএস যে আছে বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে তোমার এনএডিএইচ প্লাস এফএডিএইচ প্লাস এরা যারা আছে, এরা হচ্ছে 2 এটিপি বা 3 এটিপি করে উৎপন্ন করে বা রূপান্তরিত হয় এটিপিতে। এটাও কোথায় হয়? এটাও হয় এই ইটিএস এর ভিতরে। যার জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো। ইটিসি বলতে পারো তুমি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনও বলতে পারো, বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমও বলতে পারো, ইটিএসও বলতে পারো, কোনো সমস্যা নাই। ইটিএস বা ইটিসি যে কোনো একটা হইলেই হলো। তুমি এই সব সিম্পল জিনিস নিয়ে চিন্তা করবে না, চিন্তা করবে আরেকটু নিয়ে। ঠিক আছে, ডিটেলসে পড়ো। আচ্ছা, কোষ গহ্বরের পাতলা পর্দাকে কি বলা হয়? সাইটোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, টনোপ্লাস্ট নাকি ক্রোমোপ্লাস্ট? কোষ গহ্বরের পাতলা পর্দা, কোষ গহ্বর, এই যে ধরো এটা হচ্ছে একটা কোষ, তোমার এটা হচ্ছে একটা কোষ, এই কোষের চারদিকে একটা গহ্বর থাকে, এই গহ্বরের চারদিকে তোমার একটা কি থাকে? পাতলা লেয়ার থাকে, পাতলা লেয়ার থাকে। এই কোষ গহ্বরের পাতলা পর্দাকে কি বলা হয়? এটার নাম হচ্ছে টনোপ্লাস্ট। ঠিক আছে, টনোপ্লাস্ট। এই জিনিসটুকু মাথায় রাখবা। কোষ গহ্বরের পাতলা প্রাচীরকে কি বলা হয় বা পাতলা পর্দাকে কি বলা হয়? টনোপ্লাস্ট বলা হয়। এই জিনিসটুকু জাস্ট মাথায় রাখো। এটা কি বলবা? টনোপ্লাস্ট। ঠিক আছে, আচ্ছা চলো এরপরে, কোন ধরনের কোষে লাইসোজোম দেখা যায়? আচ্ছা বলো তো, কোন ধরনের কোষে লাইসোজোম দেখা যায়? কোন ধরনের কোষে লাইসোজোম অনুপস্থিত? লিভার কোষ, রেড ব্লাড কোষ, নিউরন কোষ নাকি কিডনি কোষ? কোনটায়? কোন ধরনের কোষে লাইসোজোম অনুপস্থিত? লাইসোজোম অনুপস্থিত কোনটা? লাইসোজোম অনুপস্থিত কোন কোষে? কেউ বলতে পারবা লাইসোজোম অনুপস্থিত কোন কোষে? এমসিকিউ 20 নাম্বার। লাইসোজোম অনুপস্থিত কোন কোষে? লিভার কোষ, রেড কোষ নাকি রেড ব্লাড কোষ নাকি নিউরন কোষ না কিডনি কোষ? তোমাদের একটা কথা বলি, এইখানে রেড ব্লাড কোষ আমাদের অবভিয়াসলি খুবই গুরুত্বপূর্ণ। রেড ব্লাড কোষ কিন্তু আমাদের ধ্বংস হওয়ার প্রয়োজন পড়ে না। লাইসোজোমের মধ্যে যে কোষ ধ্বংসকারী যে এনজাইমগুলো আছে, যদি সেটা রেড ব্লাড সেলের মধ্যে থাকতো বা লোহিত রক্তকণিকায় থাকতো, তাহলে কিন্তু আমাদের লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হইতো। ঠিক আছে, বা লোহিত রক্তকণিকা আদার্স বা লোহিত রক্তকণিকা অন্য কোনো জীবাণু আসলে তাকেও ধ্বংস করে দিতে পারতো। সো এটা লোহিত রক্তকণিকার মধ্যে এই লাইসোজোম অনুপস্থিত। লাইসোজোম কার মধ্যে থাকে? ডাব্লিউবিসির মধ্যে থাকে। কার মধ্যে? ডাব্লিউবিসি। লিভার কোষ, নিউরন কোষ, কিডনি কোষ সকল কোষে তো থাকেই, সেই সাথে ডাব্লিউবিসিতে অধিক পরিমাণে থাকে, অধিক পরিমাণে থাকে। যার জন্য ডাব্লিউবিসি অধিক পরিমাণে থাকে, যার জন্য কি করে? জীবাণু ধ্বংস করে। ডাব্লিউবিসি কি করে? জীবাণু ধ্বংস করে। ঠিক আছে, জীবাণু ধ্বংস করে। এই জিনিসটা মাথায় রাখো, এই জিনিসটুকু মাথায় রাখলেই এনাফ। ক্লিয়ার? আর যকৃতের মধ্যে কোন কোষে থাকে? লিভারের কোন কোষে থাকে? লিভারের যে ম্যাক্রোফেজ আছে, কুফার কোষ, সেই কুফার কোষের মধ্যেও কিন্তু তোমার এই লাইসোজোম অনেক বেশি পরিমাণে থাকে। এই জিনিসগুলো মাথায় রাখলেই এনাফ। এখন চলো পরবর্তী প্রশ্নে যাই। লাইসোজোম কি বিনাশ করে? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক নাকি উপরের সবগুলি? কোনটা? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক নাকি উপরের সবগুলি? কোনটা করে? লাইসোজোম কি বিনাশ করে? লাইসোজোম কি বিনাশ করে থাকে? কেউ বলতে পারবা? লাইসোজোম বিনাশ করে থাকে তোমার ভাইরাসকেও ধ্বংস করতে পারে লাইসোজোম, কারণ লাইসোজোমের মধ্যে যে এনজাইমগুলো আছে, এই এনজাইমগুলা খুবই
তোমার কি লাইটিক এনজাইম, লাইটিক বা বিগলনকারী এনজাইম, যেগুলো ধ্বংস করে দেয় বা ধ্বংসকারী এনজাইম। কাকে ধ্বংস করে? সে ভাইরাসকেও ধ্বংস করতে পারে, সে ব্যাকটেরিয়াকেও ধ্বংস করতে পারে, এবং আমাদের শরীরে যদি ছত্রাকের কোনো কোষও প্রবেশ করে তাহলেও সেই ছত্রাক কোষকেও ধ্বংস করতে পারে। যার জন্য আমাদের শরীর কি, আমাদের কখন জ্বর হয় জানো ভাইয়েরা? আমাদের জ্বর হয় তখন যখন আমাদের শরীরে কোনো রোগ প্রবেশ করে। অর্থাৎ তোমার জ্বর হওয়া যে স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, মানে স্বাস্থ্যের জন্য যে খারাপ তা না, জ্বর হওয়া তোমার স্বাস্থ্যের জন্য ভালো। কারণ জ্বর হওয়া মানেই তোমার শরীরে কোনো একটা জীবাণু প্রবেশ করছে, যে জীবাণুর বিরুদ্ধে তোমার শরীর প্রচুর পরিমাণে অ্যান্টিবডি উৎপন্ন করছে। এই অ্যান্টিবডিগুলো যে উৎপন্ন করছে, এই অ্যান্টিবডিগুলো উৎপন্নের জন্য বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়া চলে না, ওই ক্রিয়া বিক্রিয়ার প্রভাবেই তোমার শরীরের টেম্পারেচারটা বেড়ে যায়। কিন্তু অত্যধিক পরিমাণে যদি জ্বর বেড়ে যায়, তার মানে বুঝতে হবে তোমার শরীরে অত্যধিক পরিমাণে এই কিসের পরিমাণ বেড়ে গেছে? তোমার হচ্ছে ওই রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে গেছে। তার মানে তখন তোমার অবভিয়াসলি ডাক্তারের কাছে যেতে হবে, কারণ তোমার শরীরের টেম্পারেচার বেশি বেড়ে গেলে তোমার কিন্তু মৃত্যু হতে পারে। তখন শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য বা হোমিওস্ট্যাসিস, যেটা ওই ক্লাসে বলছিলাম আগের ক্লাসে, ওইটা কিন্তু বজায় থাকবে না। ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখবা। এটা কি ওপরের সবগুলাই, অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, যে কোনো জিনিস যদি তোমার শরীরে প্রবেশ করে কি হবে? তোমার এই লাইসোজোম বিনাশ করতে পারবে। আচ্ছা, কোষ ঝিল্লিতে কত ধরনের প্রোটিন শনাক্ত করা হয়েছে? কোষ ঝিল্লিতে কয় ধরনের প্রোটিন আছে বলো তো ভাইরা? কোষ ঝিল্লিতে কয় ধরনের প্রোটিন আছে? কোষ ঝিল্লিতে কয় ধরনের প্রোটিন আছে? কোষ ঝিল্লিতে আছে তোমার 3 ধরনের প্রোটিন। কি কি? পেরিফেরাল, ইন্টিগ্রাল, আর কোনটা? লিপিড করে সম্পৃক্ত প্রোটিন। পেরিফেরাল, ইন্টিগ্রাল, পেরিফেরাল, পেরিফেরাল, ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল, আরেকটা কোনটা বলো তো? লিপিড কোর সম্পৃক্ত প্রোটিন। লিপিড কোর বা লিপিডের সম্পৃক্ত প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন, লিপিড কোর সম্পৃক্ত বা লিপিডের মধ্যে সম্পৃক্ত প্রোটিন। ঠিক আছে? ওই যে ফসফোলিপিড বাই লেয়ার আছে না, দুইটা লেয়ার থাকে যে ফসফোলিপিড বাই লেয়ার, ওই ফসফোলিপিড বাই লেয়ারের যে লিপিড অংশটা আছে তার ভিতরে দ্রবীভূত অবস্থায় যে প্রোটিনটা থাকে তার নাম হচ্ছে এই লিপিড কোর সম্পৃক্ত প্রোটিন। যদি বলি ইন্টিগ্রাল প্রোটিন কোনটা, আচ্ছা ভাইরা তোদের একটা বেসিক জিনিস বলি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশন কি বলতো? ইন্টিগ্রেশন জিনিসটা কি? ইন্টিগ্রেশন কি? ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কি করা? যোগ করা, তাই না? ইন্টিগ্রেশন মানে কি? ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যোগ করা। এই জিনিসটা তো সবাই তোমরা জানো, তাই না? এখন ইন্টিগ্রাল প্রোটিন যেটা আছে, ধরো তোমার দুইটা লেয়ার আছে, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এই দুইটা লেয়ারকে একত্রিত করবে কিভাবে? অর্থাৎ দুই লেয়ারের মধ্যেই তোমার একটা প্রোটিন দুইটা লেয়ারের উপর দিয়ে বিরাজ করবে। এটা যদি হয় তার নাম হচ্ছে এই ইন্টিগ্রাল প্রোটিন। আর যদি বলি পেরিফেরাল প্রোটিন কোনটা? যেটা সারফেসে থাকে, অর্থাৎ একটা যে কোনো এক সারফেসে আছে, সেটা উপরের সারফেসে হোক বা নিচের সারফেসে হোক, সেটাই হচ্ছে তোমার কি? এই পেরিফেরাল প্রোটিন। ঠিক আছে? এই 3 ধরনের প্রোটিন কোথায় আছে বলো তো? এই 3 ধরনের প্রোটিন আছে। এই 3 ধরনের প্রোটিন আছে। ঠিক আছে? কোষ ঝিল্লিতে কয় ধরনের? 3 ধরনের প্রোটিন আছে। আশা করি পারবা সবাই। আচ্ছা, সূচের মতো আকার ধারণকারী খনিজ ক্রিস্টাল কোনটি? গ্রাফাইট, সিস্টোলিথ, নাকি ইডিওব্লাস্ট, নাকি হচ্ছে ভেসিকল? কোনটা? সূচের মতো আকার ধারণকারী, সূচের মতো আকার ধারণকারী, এটা কোনটা? গ্রাফাইট, সিস্টোলিথ, নাকি ইডিওব্লাস্ট, নাকি ভেসিকল? এটা অবভিয়াসলি তোমরা সবাই জানো যে গ্রাফাইট। আর গ্রাফাইট তোমার কি সমৃদ্ধ বলো তো? কোন খনিজ সমৃদ্ধ? গ্রাফাইটের কথা যদি আসে, গ্রাফাইট কোন খনিজ সমৃদ্ধ? কেউ বলতে পারবা? গ্রাফাইট হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট সমৃদ্ধ। এটা হচ্ছে কোন খনিজ? ক্যালসিয়াম অক্সালেট খনিজ সমৃদ্ধ। ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট সমৃদ্ধ এই খনিজগুলো তোমার কি করে? সূচের মতো আকার ধারণ করে। আর সিস্টোলিথ যেটা আছে, এইখানেও তোমার খনিজ পদার্থ জমা হয়, বাট এটা সূচের মতো আকার ধারণ করে না। এটা কি? এটা ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ, ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ। এই জিনিসটা মাথায় রাখবা। আরেকটা আছে ভেসিকল। ভেসিকল মানে কি তুমি জানো নরমালি, যে ক্ষুদ্র ক্ষুদ্র যে গহ্বরের মতো অংশ থেকে, ওইটা ভেসিকল বলা হয়। আচ্ছা, ইকোলাই কোষে কত পরিমাণ পলিজোম বিদ্যমান? ইকোলাই কোষে বা ইকোলাই কোষে কত পরিমাণ পলিসোম বা পলিরাইবোজোম? পলিজোমের আরেকটা নাম কি বলতো? পলিজোমের আরেকটা নাম হচ্ছে পলিরাইবোজোম। ঠিক আছে? পলিজোম। আচ্ছা, এখানে বলে রাখি, পলিজোম বা প্রশ্ন থাকতে পারে পলিরাইবোজোম। অনেকগুলা রাইবোজোম আছে এখানে, কতগুলা পলিজোম বা পলিরাইবোজোম বিদ্যমান? এটা যদি প্রশ্নে আসে, এটা যদি প্রশ্নে আসে তাহলে কি বলবা বলতো? পলিজোম বা পলিরাইবোজোম। কোনটা বিদ্যমান? কেউ বলতে পারবা এটা কোনটা? এটা হচ্ছে প্রায় 20,000। ঠিক আছে? এটা কত? প্রায় 20,000, অর্থাৎ কত সংখ্যক? প্রায় 20,000 বিদ্যমান। ঠিক আছে? আর এই ওজন কত? এই যে পরিমাণ পলিজোম আছে এবং ওজন, এবং এর ওজন
কত শুষ্ক ওজনের কত পার্সেন্ট 22%, ঠিক আছে, কত 22% কিসের শুষ্ক ওজনের, এটুকু মাথায় রাখো। আচ্ছা, কোষ ঝিল্লিতে প্রোটিনের শতকরা পরিমাণ কত, কোষ ঝিল্লি যা আছে এই কোষ ঝিল্লিতে প্রোটিনের শতকরা পরিমাণ কত, কোষ ঝিল্লিতে প্রোটিনের শতকরা পরিমাণ কত, এটা কেউ বলতে পারবা? কোষ ঝিল্লিতে প্রোটিনের শতকরা পরিমাণ কত, কোষ ঝিল্লিতে প্রোটিনের। আচ্ছা, তার আগে বলে রাখি, কোষ ঝিল্লিতে তোমার লিপিড যা আছে এই লিপিড হচ্ছে 20 থেকে 40%, লিপিড 20 থেকে 40%, বাট শুষ্ক ওজনের কোষ ঝিল্লির বাকি সব উপাদান বাদ দিলে বা তরল জাতীয় উপাদান বাদ দিলে বাকি যে শুষ্ক উপাদান আছে শুষ্ক ওজনের, যেমন প্রোটিন কি বিভিন্ন ধরনের এনজাইম আছে না, হরমোন আছে না, এইগুলাই হচ্ছে এক একটা প্রোটিন। তো এইগুলা কি, এগুলো তরল আকারে থাকে। তো শুষ্ক ওজনের কত পার্সেন্ট প্রোটিন, শুষ্ক ওজনের 75 ভাগই লিপিড, ঠিক আছে, 75 ভাগই কি লিপিড। এই ইনফরমেশনটা মাথায় রাখো। আসতে পারে যে তোমার কোষ ঝিল্লিতে লিপিডের পরিমাণ শুষ্ক ওজনের কত ভাগ, লিপিডের পরিমাণ কত, শুষ্ক ওজনের কত ভাগ, এটা হচ্ছে 75 ভাগ, এটা মাথায় রাখার। কোষ ঝিল্লিতে প্রোটিনের শতকরা পরিমাণ কত, লিপিড যদি হয় 20 থেকে 40%, তাহলে প্রোটিন কত হবে 60 থেকে 80%, এইটুকু মাথায় রাখলেই হবে, এনাফ। চলো পরবর্তী প্রশ্নে যাই। কোষে যান্ত্রিক শক্তি যোগায় কোনটি, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, মাইক্রোফিলামেন্ট নাকি ভেসিকল? কোষে যান্ত্রিক শক্তি যোগায় কোনটি, কোষে যান্ত্রিক শক্তি যোগায় কোনটি, এটা কেউ বলতে পারবা? কোষে যান্ত্রিক শক্তি যোগায় কোনটি, কোষে যান্ত্রিক শক্তি যোগায় কোনটি, কোষে যান্ত্রিক শক্তি যোগায় কোনটি, এটা কারো মাথায় আছে? কোষে যান্ত্রিক শক্তি যোগায় কোনটি, এটা অনেকের প্রশ্ন আসতে পারে। দেখো প্রথমে অপশনে কি দিছে, মাইটোকন্ড্রিয়া দিছে, তাই না? সবাই ভাবতে পারে যে ভাইয়া এটা তো মাইটোকন্ড্রিয়া হবে, বা কোষে শক্তি, যেহেতু শক্তির কথাটা উল্লেখ আছে, আল্লাহ তার মানে তো এটা মাইটোকন্ড্রিয়া, চোখ বন্ধ করি না, এটা হবে না, ঠিক আছে, এটা কি হবে, এটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট। এটা হচ্ছে মাইক্রোফিলামেন্টের যে কাজ আছে, এই যে দেখছস তাজবিদ ইসলাম আরিয়ান মারুফ, তোদের এই অধ্যায়টা পড়ানো হয় নাই পেট বাঁচে, এই জন্য ভুল করলি। হাসিবুল হাসান, কারো ভুল করা যাবে না, ঠিক আছে। এটা কোনটা, এটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট। শক্তি দেখলেই মাইটোকন্ড্রিয়া দেখাবা, এই চিন্তা ভাবনা বাদ দাও ভাই। তোমার কি বলছি আগে, পুরো প্রশ্নটা পড়বা। কোষের যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি বলতে কোষকে দৃঢ়তা প্রদান করা বা আদার্স যে কাজগুলা আছে এইগুলা করা। তো এইগুলা কে করে, এইগুলা করে হচ্ছে তোমার মাইক্রোফিলামেন্ট যে আছে, এই মাইক্রোফিলামেন্ট। দেখছো এমসিকিউ সলভের কত গুরুত্ব, তুমি মেইন বই পড়লা, মেইন বই পড়ার পরে তুমি এমসিকিউ সলভ করলো না, তুমি জানো সব পারো, কিন্তু এই যে প্রশ্ন যখন টেকনিক্যালি হয় তখন তুমি ধরা খেয়ে যাবা, ঠিক আছে। তুমি কিন্তু সব পড়ছো, পরিশ্রম করছো, কিন্তু তুমি কোশ্চেন ব্যাংক সলভ করো নাই, এই জন্য কোশ্চেন ব্যাংকটা গুরুত্ব সহকারে সলভ করতে হবে, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া না, এটা মাইক্রোফিলামেন্ট হবে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রেখো। আচ্ছা, প্লাজমা মেমব্রেন গঠন সংক্রান্ত সর্বপ্রথম প্রস্তাবিত প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন মানে কি, কোষ ঝিল্লি, ঠিক আছে। এই কোষ ঝিল্লি গঠন সংক্রান্ত সর্বপ্রথম প্রস্তাবিত সুনির্দিষ্ট মডেল কোনটা, ফ্লুইড মোজাইক মডেল, স্যান্ডউইচ মডেল, বেনসন মডেল নাকি লিনার্ড এন্ড সিঙ্গার মডেল, কোনটা? অনেকে বলবে বেনসন মডেল, আবার কেউ বেনসন বললো না, যাদের আবার মানে ছেলেদের মধ্যে অনেকে থাকতে পারে, তোদের মধ্যে যে কেউ হয়তো স্মোক করতে পারে, তো এইগুলা কিন্তু, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কেউ করবি না, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে বেনসন, এটা অনেকে বলতে পারে না, এটা হবে না। অনেকে বলতে পারে ফ্লুইড মোজাইক মডেল, না রে ভাই, ফ্লুইড মোজাইক মডেলও হবে না। তাহলে কোনটা হবে বলতো এখান থেকে, কোনটা কেউ বলতে পারবা? এটা এই প্রশ্নের আনসার কেউ বলতে পারবা? দেখি কেউ বলতে পারে কিনা এটার আনসার। আমার তো মনে হয় যে সবাই পারবে এটা। দেখতেছি অনেকের, হ্যাঁ। কোষ মেমব্রেন সংক্রান্ত সর্বপ্রথম যে সুনির্দিষ্ট মডেল প্রস্তাবনা করা হয়েছিল তার নাম কি বলতো? তার নাম হচ্ছে তোমার স্যান্ডউইচ মডেল, স্যান্ডউইচ মডেল। আর ফ্লুইড মোজাইক মডেল যেটা, সেটা হচ্ছে পরবর্তীতে, মানে এটা হচ্ছে সর্বপ্রথম গ্রহণযোগ্য মডেল, এটা হচ্ছে সর্বপ্রথম গ্রহণযোগ্য, সর্বপ্রথম কি গ্রহণযোগ্য মডেল, সর্বপ্রথম গ্রহণযোগ্য মডেল, এটা মাথায় রাখো, সর্বপ্রথম গ্রহণযোগ্য। কত, 1972 সালে এই প্রস্তাবনাটা দেওয়া হয়। আর হ্যাঁ, এই স্যান্ডউইচ মডেল যেটা আছে, এই স্যান্ডউইচ মডেল কে করছে বলতো? এই স্যান্ডউইচ মডেলটা দিছে তোমার ড্যানিয়েলি ও ডেপসন, ঠিক আছে,
ড্যানিয়েলি ও ডেপসন, আর ফ্লুইড মোজাইক মডেল যেটা দিছে সিঙ্গার ও নিকলসন। এই জিনিসটা মাথায় রাখো। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে কোনটি থাকে না? সেন্ট্রোমিয়ার থাকে না, সেন্ট্রোসোম থাকে না, সেন্ট্রিউল থাকে না, টনোপ্লাস্ট থাকে না। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে কোনটা থাকে না? 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 কেউ বলতে পারবা এটা? উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে কোনটা থাকে না? কেউ বলতে পারবা এটা? দেখি, উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে কোনটি থাকে না? আচ্ছা, সেন্ট্রিউল অনুপস্থিত কোথায় কোথায়, এটা আমি একটু বলে দিই, লিখে দেই, এটা একটু লিখে নাও। সেন্ট্রিউল অনুপস্থিত আদি কোষ, ডায়াটম বা ডায়োটম, ইস্ট, আর কোনটা? আদি কোষ, ডায়াটম, ইস্ট, এবং সেই সাথে জিমনোস্পার্ম যে আছে না, এই জিমনোস্পার্মের, সরি অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে জিমনোস্পার্মে থাকে। এই যে এই 4 ধরনের উদ্ভিদে তোমার কি থাকে না বলতো ভাইয়ারা? এই 4 ধরনের কোষে তোমার কি থাকে না? এই সেন্ট্রিওল থাকে না। উদ্ভিদের মধ্যে এই 4 ধরনের কোষে তোমার সেন্ট্রিওল থাকে না, বাট বাকি যা যা অংশ আছে সবগুলাতে সেন্ট্রিওল থাকে। এটা মাথায় রাখবা, বাকি সব অংশে কি থাকে? এই সেন্ট্রিওলটা থাকে। অর্থাৎ তুমি যদি বলো যে জিমনোস্পার্ম, সেখানে আছে ব্রায়োফাইটস আছে, টেরিডোফাইটস আছে, ছত্রাকে আছে, শৈবালে আছে, সবখানে আছে, প্রাণী কোষে তো আছেই, ঠিক আছে? বাট সেন্ট্রিওল অনুপস্থিত মূলত কোনটা? কোন উদ্ভিদ কোষে নাই? উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে এই সেন্ট্রিওলটা নাই, ঠিক আছে? উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে এই সেন্ট্রিওলটা নাই। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে এই সেন্ট্রিওলটা নাই। হ্যাঁ, এই যে বললাম না যে প্রশ্নটা না পড়ে তাড়াতাড়ি উত্তর দিলে ভুল হবে। প্রশ্নটা পড়ে নাও, তারপরে উত্তর দাও, দেখবা উত্তর সঠিক হয়েছে। মাইটোকন্ড্রিয়াতে শতকরা কত ভাগ প্রোটিন থাকে? আচ্ছা, মাইটোকন্ড্রিয়াতে শতকরা কত ভাগ প্রোটিন থাকে? কেউ বলতে পারবা? মাইটোকন্ড্রিয়াতে শতকরা কত ভাগ প্রোটিন থাকে? 60%, 65%, 75% নাকি 80%? মাইটোকন্ড্রিয়াতে বলি শতকরা 65% প্রোটিন থাকে। কত পার্সেন্ট? শতকরা 65% প্রোটিন থাকে, এবং কি থাকে? 100 ধরনের কোএনজাইম, 100 ধরনের কোএনজাইম, 100 ধরনের কি থাকে? কোএনজাইম থাকে। 100 ধরনের কোএনজাইম কোথায় থাকে? এই মাইটোকন্ড্রিয়াতে থাকে। আর একে কি বলা হয়? কোষের শক্তি ঘর বলা হয়। আর প্রতিটি উদ্ভিদ কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা, এই যে মাইটোকন্ড্রিয়ার মা সংখ্যা, এটা আমরা লিখলাম কি? মাইটোকন্ড্রিয়ার সংখ্যা উদ্ভিদ কোষে কত? 300 থেকে 400টি, ঠিক আছে? উদ্ভিদ কোষে কতগুলা থাকে? 300 থেকে 400টি। আর যদি বলি প্রাণী কোষে হচ্ছে 200 থেকে 300টি, 200 থেকে 300টি। যদি বলি লিভার কোষে থাকে কত? লিভার কোষে 1000-এর অধিক। কারণ লিভারকে কি বলা হয়? জীব দেহের জৈব রসায়নাগার বলা হয়, বা প্রাণী দেহের জৈব রসায়নাগার, যকৃৎ। লিভার বা যকৃতে কত? 1000 প্লাস, 1000 প্লাস। অ্যামিবাতে তারও অধিক। অ্যামিবাতে ও লিভার, অ্যামিবা আর লিভার লিখে রাখি, অ্যামিবা ও লিভার, অ্যামিবা কমা লিভার, এটা কি 1000 প্লাস থাকে। অর্থাৎ তুমি মাথায় রাখবা লিভারকে কি বলা হয়? প্রাণী দেহের জৈব রসায়নাগার, অর্থাৎ যেখানে তোমার জৈব রাসায়নিক কাজকর্ম ঘটে। তো সেইখানে কি থাকবে? অবভিয়াসলি তোমার এই বেশি পরিমাণ শক্তি লাগবে। বেশি পরিমাণ শক্তি কই থেকে আসবে? মাইটোকন্ড্রিয়া থেকে আসবে। তার মাইটোকন্ড্রিয়ার সংখ্যা যেখানে বেশি, সেখানে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হবে। ফলে জীবদেহের জৈব রসায়নাগার কোনটা? যেখানে ক্রিয়া বিক্রিয়া বেশি ঘটে, যেটাকে আমরা কি বলি? যকৃৎ বা লিভার বলি, ঠিক আছে? এই জিনিসটাই মাথায় রাখো। আচ্ছা, উদ্ভিদ কোষের কোথায় এটিপি তৈরি হয়? এটা কে বলতে পারবে? এটা তোমাদের বলি, তোমরা যে নেটওয়ার্ক বইটা পড়ো, সেই নেটওয়ার্ক বইয়ে মানে ভুল আনসার দেওয়া আছে আর কি। আদার্স বই যে আছে ওইখানেও ভুল আনসার দেওয়া থাকতে পারে। এটা হচ্ছে মেইনলি বইয়ের ব্যাখ্যা অনুযায়ী আমি দিছি। আমি যে আনসারটা দিব সেটা হচ্ছে বইয়ের ব্যাখ্যা অনুযায়ী, ঠিক আছে? কেউ বলতে পারবা এটা? উদ্ভিদ কোষের কোথায় এটিপি তৈরি হয়? এটা কেউ বলতে পারবা? হ্যাঁ, এই যে 30-এর এ, ঠিক আছে? থাইলাকয়েডে। অনেকে বলতে পারে সাইটোপ্লাজমে। না, এখানে সবচেয়ে কম পরিমাণ বা খুবই কম পরিমাণ এটিপি উৎপন্ন হয়, যার জন্য তুমি এইটাকে কখনো বলতে পারবে না থাইলাকয়েড কোথায় থাকে? এটা থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্টে। এটা কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে থাকে। ক্লোরোপ্লাস্টে
থাইলাকয়েড মেমব্রেন যা আছে, থাইলাকয়েড মেমব্রেনের ভিতরের দিকে তোমার কি তৈরি হয়, এই এটিপি তৈরি হয়। আর সাইটোপ্লাজম যেটা খুবই কম এটিপি তৈরি হয়, সাইটোপ্লাজমে খুবই কম এটিপি তৈরি হয় কোন প্রক্রিয়ায়, তোমার হচ্ছে গ্লাইকোলাইসিসের সময়। এখানে কখন হয়, গ্লাইকোলাইসিস। আচ্ছা গ্লাইকোলাইসিস মানে কি বলতো, গ্লুকোজের ভাঙন। গ্লাইকোলাইসিস মানেই হচ্ছে গ্লুকোজের ভাঙন, ঠিক আছে। এখানে কি হয়, গ্লাইকোলাইসিসের সময়, গ্লাইকোলাইসিসে কত খুবই কম এটিপি উৎপন্ন হয়। বাট থাইলাকয়েডে এটা একের তো থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভিতরে, এবং এইখানে কোন প্রক্রিয়ায় উৎপন্ন হয়, কেউ বলতে পারবা এখানে কোন প্রক্রিয়ায় উৎপন্ন হয়? নরমালি তো হচ্ছে তোমার ক্রেবস চক্র যেটা মাইটোকন্ড্রিয়াতে হয়, ওখানে তো তোমার অ্যাসিটাইল পাইরুবিক অ্যাসিডের জারণ বা হচ্ছে তোমার আদার্স যে ম্যাটেরিয়ালস গুলো ভাঙে ওইগুলোর মাধ্যমে উৎপন্ন হয়। বাট এখানে যেটা হয়, এখানে হচ্ছে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া, ফটোফসফোরাইলেশন কোন প্রক্রিয়ায় হয়, ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়, এটিপি উৎপন্ন হয়। এই জিনিসটুকু জাস্ট মাথায় রাখো, ঠিক আছে ভাইরা, ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে যাই। মাইটোকন্ড্রিয়ার ভিতরের অনিয়মিত ভাঁজকে কি বলা হয়, অনিয়মিত ভাঁজকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ভাঁজ আছে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে অনিয়মিত ভাঁজকে কি বলা হয় বলতো? মাইটোকন্ড্রিয়ার ভিতরে অনিয়মিত ভাঁজকে কি বলা হয়? এটাকে বলা হয় তোমার ক্রিস্টি, ঠিক আছে, এটাকে কি বলা হয়, ক্রিস্টি বলা হয়। আর সিস্টার্নি যা আছে, সিস্টার্নি হচ্ছে তোমার এক ধরনের চ্যাপ্টা এবং অনেকটা ভাঁজের মতো, চ্যাপ্টা একটা অংশ, থলির মতো অংশ, সেগুলো হচ্ছে সিস্টার্নি। কোথায় থাকে, তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলজি বডি যা আছে এইখানে থাকে তোমার এই সিস্টার্নি, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর কোনটা, গলজি বডি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবার বাংলা নাম দিয়ে অনেক সময় প্রশ্ন হতে পারে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডো মানে ভিতরে, আর প্লাজমিক মানে প্লাজমীয়, অর্থাৎ অন্তঃপ্লাজমীয় রেটিকুলাম। রেটিকুলাম শব্দটা আসছে জালিকা থেকে, তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে অন্তঃপ্লাজমীয় জালিকা। ওই এন্ডোপ্লাজমিক জালিকা বা ইয়ার বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও গলজি বডিতে থাকে, গলজি বডিতে থাকে। আর ল্যামেলি থাকে কোথায়, ক্লোরোপ্লাস্টে। আর ক্রোমাটিন তন্তু থাকে কোথায়, নিউক্লিয়াসে। এই জিনিসটা মাথায় রাখো, ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখলে এনাফ। পারবা আশা করি। হ্যাঁ অনেকেই পারো, তোমরা ভালো পারো, দেখছো। লিপোপ্রোটিন দিয়ে গঠিত কোনটি, কোষ প্রাচীর, ফাইব্রিন, ক্লোরোফিল নাকি ক্লোরোপ্লাস্টের ল্যামেলি? লিপোপ্রোটিন সমৃদ্ধ অর্থাৎ লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত কোনটা, কোষ প্রাচীর না, কোষ প্রাচীর না, ফাইব্রিন জালক। ফাইব্রিন জালক এই যে আমাদের যে রক্ত নালিকা, যখন আমাদের দেহ কেটে যায় রক্ত যে বের হয়ে যায়, রক্তটা কোথায় আটকে যায়, ফাইব্রিন জালক তৈরি হয় না একটা, ওই ফাইব্রিন জালকে কিন্তু তৈরি হয়, যে ফাইব্রিন তন্তুগুলা মিলিত হয়ে তোমার ফাইব্রিন একটা জালক তৈরি করে বা ফাইব্রিনের পলিমার তৈরি করে, যেটা ফাইব্রিন জালক নামে পরিচিত, সেইখানে কিন্তু আটকে যায়। তো ওইটা করে না, ওইটাও কিন্তু তোমার এই লিপোপ্রোটিন দিয়ে গঠিত না। ক্লোরোফিল না, ক্লোরোফিল লিপোপ্রোটিন না, বাট ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা অংশ আছে যার নাম হচ্ছে ল্যামেলি। এই ক্লোরোপ্লাস্টের ল্যামেলি হচ্ছে তোমার কি, এই লিপোপ্রোটিন দ্বারা গঠিত, ঠিক আছে। ক্লোরোপ্লাস্টের কি, এই ল্যামেলি যা আছে, এই ল্যামেলি হচ্ছে তোমার লিপোপ্রোটিন সমৃদ্ধ, ঠিক আছে। এই জিনিসটা সবাই পড়বা, আশা করি পারবা সবাই। আচ্ছা, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকায় আরএনএ এর পরিমাণ কত? অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকায় আরএনএ এর পরিমাণ কত? অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকায় বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আরএনএ এর পরিমাণ কত? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, ইয়ার দুই প্রকার, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার, মসৃণ অমসৃণ। মসৃণ কোনটা বলো তো কেউ? মসৃণ অমসৃণ। মসৃণ হচ্ছে যেখানে রাইবোজোম নাই, রাইবোজোম নেই। আর যেখানে হচ্ছে রাইবোজোম আছে, রাইবোজোম দানার মতো অবস্থান করতেছে, ওইটাই কি, মসৃণ, ঠিক আছে। এখানে কি রাইবোজোম আছে, সরি ওইটাই হচ্ছে অমসৃণ, কারণ ওইখানে সারফেসে অনেকগুলো রাইবোজোম গুটি 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 আকারে যুক্ত থাকবে, ফলে ওইটা কি অনেকটা খসখসে লাগবে না। সো এটা হচ্ছে কি, রাইবোজোম আছে। এখন রাইবোজোমের মধ্যে কি থাকে, প্রোটিন থাকে, ঠিক আছে। তো রাইবোজোমের মধ্যে, রাইবোজোম কি দ্বারা গঠিত, রাইবোজোম নিজেও প্রোটিন দ্বারা গঠিত এবং সে প্রোটিন উৎপন্ন করে। তো অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকায় আরএনএ এর পরিমাণ কত, 50%, আর বাকি অংশ কি 50% প্রোটিন, ঠিক আছে। আর এই যে তোমরা আরএনএটা যে দেখতেছো, এই আরএনএটা মূলত কিন্তু তোমার কিসের প্রোটিন বলতো? এই রাইবোজোমের মধ্যে যে অবস্থিত প্রোটিন আছে, রাইবোজোমাল প্রোটিন বা আরএনএ, সেই আরএনএটাই কিন্তু এইখানে বিদ্যমান, এই অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকায় বিদ্যমান। এই প্রশ্নটা কিন্তু একটু টেকনিক্যাল প্রশ্ন, ঠিক আছে, এটা মাথায় রাখবা। চলো পরবর্তী প্রশ্নে যাই। পিনোসাইটিক ভেসিকল কি? আচ্ছা, পিনোসাইটিক ভেসিকল কি? কোষঝিল্লি সৃষ্ট ক্ষুদ্র আকৃতির অভিক্ষেপ, কঠিন খাদ্যকণাকে আবৃত করে সৃষ্ট গহ্বর, কোষঝিল্লির গায়ে ফিলামেন্ট যুক্ত বৃত্তাকার অঞ্চল, কোষ অভ্যন্তরে পানি বা তরলের চারদিকে সৃষ্ট গহ্বর। পানি বা তরল,
পানি বা তরল, পানি, পানি মানে পিনোসাইটিক, পানি থাকলেই বুঝবা পিনোসাইটিক। আর কোষঝিল্লির গায়ে ফিলামেন্ট যুক্ত যদি বৃত্তাকার অঞ্চলের কথা বলে, যে কোষঝিল্লির গায়ে ফিলামেন্ট যুক্ত বৃত্তাকার অঞ্চল, এই ফিলামেন্ট যদি দেখো তুমি, এই ফিলামেন্ট কথাটা দেখলে তখন তুমি কোনটা দেখাবা বলো তো? এটার নাম হচ্ছে ডেসমোসোম, ডেসমোসোম, ঠিক আছে। আচ্ছা, কঠিন খাদ্যকণাকে আবৃত করে রাখে, কঠিন খাদ্যকণা মানে ধরো তুমি ব্যাকটেরিয়া বুঝলা আর কি, তো এটা কি বুঝবা? এটা হচ্ছে ফ্যাগোসাইটিক ভেসিকল, ঠিক আছে। কঠিন খাদ্যকণাকে যা আবৃত করে সে হচ্ছে ফ্যাগোসাইটিক ভেসিকল। সে কি? ফ্যাগোসাইটিক ভেসিকল। সে কি? ফ্যাগোসাইটিক ভেসিকল। ফ্যাগোসাইটিক। আর কোষঝিল্লি ক্ষুদ্রাকৃতির অভিক্ষেপ যেটা, এটা হচ্ছে মাইক্রোভিলাই। পারবা আশা করি? কারো কোনো প্রবলেম আছে এই জিনিসগুলো নিয়ে? আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না। কোনটি সূর্যালোকের সাহায্যে এডিপি কে এটিপি তে রূপান্তরিত করে? মাইটোকন্ড্রিয়া, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট নাকি লিউকোপ্লাস্ট? কোনটা করে বলো তো? কোনটা করে? সূর্যালোকের সাহায্যে এডিপি কে এটিপি তে রূপান্তরিত করে কোনটা? এডিপি কে এটিপি তে রূপান্তরিত করে কোনটা? অর্থাৎ তোমার ফটোফসফোরাইলেশন ঘটায় কে? এখানে ফটোফসফোরাইলেশন কে ঘটায়? কেউ বলতে পারবা ফটোফসফোরাইলেশন কে ঘটায় নরমালি? হ্যাঁ, পিনোসাইটিক মানে তরল। আচ্ছা, এটা বলি, এডিপি কে এটিপি তে রূপান্তরিত করে, এটা করে কে? ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া কি করে? মাইটোকন্ড্রিয়া ক্রেবস চক্রের মাধ্যমে তোমার শক্তি উৎপন্ন করে। আর এটা হচ্ছে আমি আগেই বলছি যে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে এটিপি উৎপন্ন হওয়ার প্রক্রিয়া, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে এটিপি উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া, এডিপি থেকে এটিপি তৈরি হওয়ার যে প্রক্রিয়া, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে সূর্যালোকের উপস্থিতিতে, যেহেতু সূর্যালোক তাই নাম আছে কি? ফটো। আর এডিপির সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? ফসফোরাইলেশন। আর সূর্যালোকের উপস্থিতি তাই নাম কি? ফটোফসফোরাইলেশন। অর্থাৎ এটা কোথায় ঘটবে? ক্লোরোপ্লাস্টে। আর ক্লোরোপ্লাস্টের কোন অংশে? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখো। আর মাইটোকন্ড্রিয়াতে যেটা হবে সেটা হচ্ছে ক্রেবস চক্রের মাধ্যমে, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়াতে কিসে হবে? ক্রেবস চক্রের মাধ্যমে, এটা মাথায় রাখো, ক্রেবস চক্রের মাধ্যমে। এখানে কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে না, মাইটোকন্ড্রিয়াতে সূর্যালোকের উপস্থিতিতে হবে না, ঠিক আছে। একটু মাথায় রাখলেই এনাফ। আচ্ছা চলো পরবর্তী অংশে যাই। কোনটি স্টপ কোডন নয়? ইউএএ, ইউএজি, ইউজিএ, এইউজি। কোনটা স্টপ কোডন নয়? স্টপ কোডন তিনটা, ঠিক আছে। স্টপ কোডন কয়টা? স্টপ কোডন হচ্ছে তোমার তিনটা, ইউএএ, ইউএজি, ইউএজি, ঠিক আছে। বাকি রইল কোনটা? এইউজি। এই এইউজি কে কি বলা হয়? স্টার্ট কোডন বলা হয়। অর্থাৎ তোমার অ্যামিনো অ্যাসিড কোড করা শুরু করে দিবে, স্টার্ট কোডন। এবং এটাকে কি বলা হয়? স্টার্ট কোডন কি করে? এটা মেথিওনিন নামক এক প্রকার অ্যামিনো অ্যাসিড আছে, এই মেথিওনিনকে নির্দেশ প্রদান করবে। এই ইউজি কাকে করবে? মেথিওনিন। তো তোমরা বলতে পারো যে কোনো প্রোটিনের বেসিক একটা বা কমন একটা অ্যামিনো অ্যাসিড থাকবেই, যে কোনো ধরনের প্রোটিন হোক, পৃথিবীতে যত রকম প্রোটিন আছে তার মধ্যে কমন একটা অ্যামিনো অ্যাসিড কোনটা? এই মেথিওনিন, ঠিক আছে। আর তোমাদের আরেকটা বলি, কোষের সার্বজনীন অঙ্গাণু কোনটা? দেখি এটার উত্তর দাও আমারে। কোষের সার্বজনীন অঙ্গাণু কোনটা? আমারে কমেন্টে উত্তর দাও, কমেন্টে উত্তর জানাও, কোষের সার্বজনীন অঙ্গাণু কোনটি? আচ্ছা চলো, কোনটি ডিএনএ প্রতিলিপনে লাইগেজ এনজাইমের কাজ? কোনটি ডিএনএ প্রতিলিপনে লাইগেজ এনজাইমের কাজ? আচ্ছা, লাইগেজ এনজাইমের কাজ কি বলো তো ভাইয়ারা? লাইগেজ এনজাইম হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ওকাজাকি খণ্ডগুলা যে তৈরি হয়, ল্যাগিং স্ট্র্যান্ড। ডিএনএ প্রতিলিপনের সময় দুইটা স্ট্র্যান্ড তৈরি হয়, একটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, একটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। এই লিডিং স্ট্র্যান্ডে কোনো খণ্ড তৈরি হয় না, এটা অনবরত তৈরি হইতে থাকে। বাট ল্যাগিং স্ট্র্যান্ড যে আছে সেটা খণ্ড খণ্ড আকারে তৈরি হয়, অর্থাৎ এইরকম খণ্ড 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 আকারে তৈরি হয়। এই খণ্ডের নাম কি? ওকাজাকি খণ্ড। এই ওকাজাকি খণ্ড, ঠিক আছে। আচ্ছা, কোনটি সার্বজনীন অঙ্গাণু? এই প্রশ্নের উত্তর দাও। এই তো তাজবিদ ইসলাম, আরিয়ান, মারুফ। রাইবোজোম। রাইবোজোমকে কেন সার্বজনীন অঙ্গাণু বলা হয়? আরেক আমি বলে রাখি আগে, তারপরে বলতেছি। এই প্রশ্নের উত্তর তারপর দিচ্ছি। রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয় কারণ এটা আদি কোষে উপস্থিত। এবং কোন কোষে উপস্থিত? তোমার হচ্ছে প্রকৃত কোষ, আদি কোষ, দুই ধরনের কোষেই উপস্থিত আছে। রাইবোজোম সবার মধ্যে উপস্থিত থাকে, কারণ রাইবোজোম না থাকলে তোমার প্রোটিন তৈরি হবে না। প্রোটিন কোনগুলা? এই এনজাইম হরমোন। আর এনজাইম হরমোন ছাড়া পৃথিবীতে কোনো জীব সার্ভাইভ করতে পারবে না, ঠিক আছে। তো এই জন্যই রাইবোজোমকে কি বলা হয়? সার্বজনীন অঙ্গাণু বলা হয়ে থাকে। আচ্ছা তোমাদের বলি, ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচগুলো খুলে দেয়, আরএনএ প্রাইমারকে স্ট্র্যান্ডের সাথে সংযুক্ত করা, ওকাজাকি খণ্ডকে পরিপূরক স্ট্র্যান্ডে যুক্ত করা, কোনোটি নয়। ওকাজাকি খণ্ড যেটা আছে এইটাকে পরিপূরক স্ট্র্যান্ডে যুক্ত করা, অর্থাৎ ওকাজাকি খণ্ডগুলাকে একত্রিত করে একটা নতুন খণ্ড তৈরি করা, ঠিক আছে। এইটাই হচ্ছে তোমার কিসের কাজ? এই লাইগেজ এনজাইমের কাজ। আর হ্যাঁ, এই এনজাইমের কাজ যতগুলা আছে, এই এনজাইমের কাজগুলা মাথায় রাখবা,
ঠিক আছে, এনজাইমের কাজ, এটা গুরুত্বপূর্ণ। এনজাইমের কাজ, এই এনজাইমের কাজ যে আছে, এই এনজাইমের কাজ, এটা 3 স্টারের মতো একটা টপিক। ওই ছকটা মাথায় রাখবা, ওই ছক থেকে প্রশ্ন আসেই তোমার। এনজাইমের কাজ যেমন তোমার বলি, এই যে ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচগুলো খুলে দেয়, এই প্যাচ কে খুলে দেয়? এটা হচ্ছে হেলিকেজ এনজাইম খুলে দেয়। ঠিক আছে, হেলিকেজ এনজাইম খুলে দেয়, এটা হচ্ছে হেলিকেজ এনজাইম খুলে দেয়। আরএনএ প্রাইমারকে স্ট্র্যান্ডের সাথে সংযুক্ত করে। এই যে আরএনএ প্রাইমারকে স্ট্র্যান্ডের সাথে সংযুক্ত করে, এটা কে করে? এই যে এই কাজটা যে করে, এই বি নাম্বার অপশনে, এটা হচ্ছে প্রাইমেজ এনজাইম, এটা হচ্ছে প্রাইমেজ এনজাইম। এখন যদি বলি এই হেলিকেজ তোমার হচ্ছে ডিএনএর প্যাচগুলো নতুন করে যেন আবার পেঁচায়া যাইতে না পারে, এই কাজটা কে বাধা দেয়? ডিএনএর খণ্ডগুলা যেন নতুন করে পেঁচায়া না যায়। এই যে খুলে ফেললো হেলিকেজ এনজাইম, যে খুলে ফেললো, তাই না? এই হেলিকেজ এনজাইম ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচগুলা খুলছে, হাইড্রোজেন বন্ধনকে ভেঙে দিয়ে খুলছে। এখন এই আবার যেন নতুন করে হাইড্রোজেন বন্ধন তৈরি না হইতে পারে, এই কাজটা কে করে বলো তো ভাইয়ারা? এই কাজটা করে হচ্ছে তোমার সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ঠিক আছে, এটা কে করে? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বা এসএসবিপি। এসএসবিপি। আরেকটা বলি, আরেকটা এনজাইমের নাম আছে টপো আইসোমারেজ। এই টপো আইসোমারেজ এনজাইমের কাজ আর এসএসবিপির মধ্যে অনেকের কনফিউশন লাগিয়ে যেতে পারে। টপো আইসোমারেজ হচ্ছে এই ডিএনএর যে প্যাচগুলো আছে না, এই প্যাচগুলো যেন বেশি পরিমাণে না হয়ে যায় বা অতিরিক্ত যেন পেঁচায় না যায়, এইটা রোধ করে টপো আইসোমারেজ। আর সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন হচ্ছে ডিএনএ যখন মানে সিঙ্গেল অবস্থায় থাকে, বা এই যে তোমার হেলিকেজ এনজাইম যখন হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দেয়, তখন ওই স্ট্র্যান্ডগুলোকে সিঙ্গেল অবস্থায় রেখে দেয়, অর্থাৎ ওইগুলারে নতুন করে আবার হাইড্রোজেন বন্ধন সংযুক্ত হইতে দেয় না। ওইটা করে হচ্ছে তোমার এই এনজাইম, কি বলা হয়? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ঠিক আছে, তোমার হেলিকেজ এনজাইম যে হাইড্রোজেন বন্ধনগুলো ভাঙে, এই হাইড্রোজেন বন্ধনগুলোকে একত্রিত হইতে দেয় না হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, অর্থাৎ ডিএনএর সূত্রগুলোকে সিঙ্গেল অবস্থায় রাখে। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন মানে সিঙ্গেল, এটা মাথায় রাখবা। আর আরেকটা হচ্ছে কি? টপো আইসোমারেজ এনজাইম। কি নাম বললাম? টপো আইসোমারেজ। এই টপো আইসোমারেজ হচ্ছে ডিএনএর যে ডাবল হেলিক্সের প্যাচটা আছে না, এই প্যাচটা যেন অতিরিক্ত মাত্রায় না হয়, যেন পরবর্তী হেলিকেজের জন্য কঠিন হয়ে যায় সেটা খোলা, ওই রকম যেন না হয়, সেটা রোধ করে এই টপো আইসোমারেজ। এইগুলো হচ্ছে পার্থক্য। হ্যাঁ, এটা মাথায় রাখো। আচ্ছা, ডিএনএ অণুর প্রতিটি ঘূর্ণনে কত জোড়া মনোনিউক্লিওটাইড থাকে? ডিএনএ অণুর প্রতিটি ঘূর্ণনে কত জোড়া মনোনিউক্লিওটাইড থাকে? প্রতিটা ঘূর্ণন, অর্থাৎ ধরো তোমার এই যে ডিএনএর যে একটা ঘূর্ণন আছে, এই ঘূর্ণনের মধ্যে কত জোড়া মনোনিউক্লিওটাইড, মানে কতটি মনোনিউক্লিওটাইড থাকে? এটা আনসার হচ্ছে তোমার 10টা। ঠিক আছে, কয়টা থাকে? 10টা থাকে। এবং সেই সাথে এইখানে তোমার হাইড্রোজেন বন্ধন কয়টা? 25টা। হাইড্রোজেন বন্ধন হচ্ছে 25টি থাকবে। হাইড্রোজেন বন্ধন কয়টা থাকবে? 25টি থাকবে। এবং হাইড্রোজেন বন্ধন থাকবে কয়টা? 25টা। এবং অ্যাডিনিন ও থাইমিন এবং গুয়ানিন ও সাইটোসিন একটা পিউরিন বেসের সাথে একটা পাইরিমিডিন বেস সংযুক্ত হবে। ঠিক আছে, অ্যাডিনিনের সাথে থাইমিন এবং গুয়ানিনের সাথে সাইটোসিন এগুলা যুক্ত হবে। ডাবল হেলিক্সের ব্যাস, এই হেলিক্সের যে ব্যাসটা আছে না, এইখান থেকে এই পর্যন্ত, এই হেলিক্সের ব্যাস কতটুকু বলতো? 20 অ্যাংস্ট্রম, বা কালকে আমি হিসাব করাইছি না, বা 2 ন্যানোমিটার। 20 অ্যাংস্ট্রম বা কত? 2 ন্যানোমিটার। ঠিক আছে, এটা মাথায় রাখবা। আর প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দূরত্ব, এই যে এতটুকুর দূরত্ব কত? এতটুকুর দূরত্ব কত? 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। ঠিক আছে, 3.4 ন্যানোমিটার। তাহলে পাশাপাশি দুইটা নাইট্রোজেন বেজের দূরত্ব কত? পাশাপাশি অবস্থিত দুইটা নাইট্রোজেন বেজের দূরত্ব কত? যেহেতু 10টা নাইট্রোজেন বেজের দূরত্ব হচ্ছে 3.4 ন্যানোমিটার, 10টা নাইট্রোজেন বেজ থাকে, তাই না? তো 10টা নাইট্রোজেন বেজের দূরত্ব যদি হয় 3.4 ন্যানোমিটার বা 34 অ্যাংস্ট্রম, তাহলে তোমারে যদি আমি বলি যে পাশাপাশি দুইটার দূরত্ব কত, এই যে পাশাপাশি ধরো যে এই যে এইটা আর এইটার দূরত্ব কত, এইটুকুর দূরত্ব হচ্ছে তোমার 3.4 অ্যাংস্ট্রম বা 0.34 ন্যানোমিটার। এই ইনফরমেশনগুলা মাথায় রাখো। ঠিক আছে, এই জিনিসগুলা যেন কখনোই ভুল না হয়। আশা করি পারবা সবাই। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তোমাদের সবাই দেখতে পাইছি, এই যে ইশরাত জাহান আছে, হাসিবুল আছে, সবাই কমেন্ট করতেছে, মেহেদি হাসান নাসিম আছে, বাট ওর কমেন্ট আসলে সামনে ভাসলে এখন আমি কি করব বলো? ওই দেখা যায় যে সবগুলা কমেন্ট ওই করতেছে। আচ্ছা, ডিএনএ অণুর প্রতিটি ঘূর্ণনে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কত? ডিএনএ অণুর প্রতিটি ঘূর্ণনে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কত? এই যে দেখো, আমি আগের প্রশ্নেই পড়াইছি, এটা দেখা গেছে 23-24 সেশনে চলে আসছে। ঠিক আছে, এটা কত? এটা হচ্ছে 25টা। ঠিক আছে, এটা পারবা সবাই, 25টা। চলো পরবর্তী প্রশ্নে যাই। কোন জিনটি ক্যান্সারের জন্য দায়ী?
প্রোলিথাল জিন, অঙ্কোজিন, ট্রান্সজিন নাকি লিঙ্কড জিন, কোন জিনটা ক্যান্সার হওয়ার জন্য দায়ী? এটা হচ্ছে তোমার অঙ্কোজিন। অঙ্কোজিন যেটা আছে এই অঙ্কোজিন ক্যান্সার হওয়ার জন্য দায়ী। আর প্রোলিথাল জিন যেটা আছে এই লিথাল জিন কি করে? জীবের মৃত্যুর জন্য দায়ী, জীবের মৃত্যুর জন্য দায়ী, ঠিক আছে, জীবের মৃত্যু। আর তোমারে বলি ট্রান্সজিন কোনটা আছে? ট্রান্সজিন, ধরো এই যে আমরা কোনো একটা জিনকে ট্রান্সপ্ল্যান্ট করে, কোনো একটা জিন ট্রান্সপ্ল্যান্ট করি না, যে আমার জিন, ধরো আমার মাথায় চুল পড়ে যায়, মানে আমার চুল কম একটু, আগে অনেক ঘন ছিল, এখন আমি কি করলাম, আমি হচ্ছে সালমান খানের জিন আইনা আমার মধ্যে লাগাইছি, অন্য একজনের জিন এসে আমার মধ্যে ট্রান্সপ্ল্যান্ট করছি, যেন আমার চুলের জিনটা চুল যেন না পড়ে, আমি নতুন করে চুল লাগাইছি বা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করছি, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার পরে আমি আবার জিনগতভাবে চেঞ্জ করছি, যেন আমার চুলের জিন যেটা আছে এই জিনটা যেন চেঞ্জ করে ফেলছি। অর্থাৎ আমি অন্য কোনো উদ্ভিদ বা অন্য কোনো প্রাণীর মধ্যে নতুন আরেকটা জিন যদি প্রবেশ করাই, বা একটা উদ্ভিদের জিন অন্য একটা উদ্ভিদের মধ্যে, বা একটা প্রাণীর জিন অন্য একটা প্রাণীর মধ্যে যদি প্রবেশ করাই, সেটার নাম হচ্ছে ট্রান্সজিন, ঠিক আছে। আর যদি বলি লিঙ্কড জিন কোনটা, বলো তো ভাইয়ারা, এই যে লিঙ্কড জিনের কথা যে বললাম, এই লিঙ্কড জিন কোনটা কেউ বলতে পারবা? লিঙ্কড জিন, এই লিঙ্কড জিন হচ্ছে, ধরো তোমার এই যে একটা ক্রোমোজোম আছে না, এই ক্রোমোজোমের মধ্যে তোমার কতগুলা জিন, মানে তোমার একটা পড়ছো তুমি কি সরি কি জিন জানো, এটা তোমার একাদশ অধ্যায়, আচ্ছা যাই হোক, লিঙ্কড জিন হচ্ছে একই ক্রোমোজোমের মধ্যে অবস্থিত। আচ্ছা অ্যালিল যেটা তোমার দুইটা পাশাপাশি ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত যে জিন আছে, দুইটা পাশাপাশি ক্রোমোজোমের মধ্যে, ধরো এইখানে একটা জিন আছে একই লোকাস, এইখানে একটা জিন আছে, এরা হচ্ছে অ্যালিল, ঠিক আছে। কিন্তু তোমার যদি বলি আমি, এইটা একটা জিন একই ক্রোমোজোমের মধ্যে অবস্থিত, এটা একটা জিন, এটা একটা জিন, আবার এই যে আরেকটা জিন, এই যে তিনটা জিন পাশাপাশি অবস্থান করতেছে একই ক্রোমোজোমের মধ্যে অবস্থিত, এই তিনটা জিনকে পরস্পর লিঙ্কড জিন বলা হয়, ঠিক আছে ভাইরা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পরস্পরের লিঙ্কড জিন, কারণ এরা একই ক্রোমোজোমের মধ্যে অবস্থিত, অর্থাৎ একই ক্রোমোজোমের মধ্যে অবস্থিত যে লিঙ্কগুলো আছে, একই ক্রোমোজোমের মধ্যে যে লিঙ্কগুলা, একই ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো আছে, সেটার নাম কি? সেটার নামই হচ্ছে এই লিঙ্কড জিন। আশা করি তোমরা ক্লিয়ার। আচ্ছা, কোষে আরএনএর কোষে আরএনএর কাজ কোনটি? প্রোটিন সংশ্লেষ করে, ঠিক আছে। কোষে আরএনএর কাজ কি? প্রোটিন সংশ্লেষ করে, অর্থাৎ রাইবোজোমও কিন্তু কাইন্ড অফ প্রোটিন, ঠিক আছে। রাইবোজোমও এক ধরনের প্রোটিন। কি প্রোটিন? সেটা হচ্ছে রাইবোনিউক্লিয় প্রোটিন, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএ তে স্থানান্তর করে, অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএ তে স্থানান্তর করে। হ্যাঁ, এই অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএ তে স্থানান্তর করলে এমআরএনএ সেটা কি করে? অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএ তে স্থানান্তর করলে রাইবোজোমের সহযোগিতায় সেটা কি হয়? তোমার কিসে রূপান্তরিত হয় বলতো? প্রোটিনে রূপান্তরিত হয়, আর রাইবোনিউক্লিয় প্রোটিন গঠন করে। অর্থাৎ কোনটা আরএনএ এর কাজ? অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএ তে স্থানান্তর করে, তারপর প্রোটিন সংশ্লেষ করে এবং রাইবোনিউক্লিয় প্রোটিন করে, এবং অ্যামাইনো অ্যাসিডকে যে স্থানান্তর করে, এই অ্যামাইনো অ্যাসিডকে স্থানান্তরিত করে কে? টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, ঠিক আছে, টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। আর রাইবোনিউক্লিয় প্রোটিন গঠন করে, অর্থাৎ আনসার কোনটা? আনসার হচ্ছে সবগুলো, ঠিক আছে। আনসার কোনটা? আনসার হচ্ছে সবগুলো। আচ্ছা, কেউ কি বিরক্ত হচ্ছে ক্লাস করে? হইলে বলো, সমস্যা নেই, কেউ বিরক্ত হইলে বললো, ঠিক আছে। আচ্ছা, কোষের মধ্যে কোন ধরনের আরএনএ বেশি থাকে? কোষের মধ্যে কোন ধরনের আরএনএ বেশি থাকে? জিআরএনএ, টিআরএনএ, এমআরএনএ নাকি আরআরএনএ? কোন ধরনের আরএনএ বেশি থাকে? কোষের মধ্যে কোন ধরনের আরএনএ বেশি থাকে বলো তো? কোষের মধ্যে তোমার এই আরআরএনএ এর সংখ্যা বেশি, অর্থাৎ রাইবোজোমাল আরএনএ, এটার পরিমাণ কত? 80 থেকে 90 ভাগ, 80 থেকে 90% হচ্ছে কি? এই রাইবোজোমাল আরএনএ যেটা আছে এইটা। আর যদি বলি এমআরএনএ কত? এমআরএনএ হচ্ছে 5 থেকে 10%, ঠিক আছে। এমআরএনএ হচ্ছে 5 থেকে 10%। যদি বলি ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ কত? ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ কত? এটার পরিমাণ হচ্ছে তোমার 15 ভাগ বা 15%। যদি বলি জিআরএনএ কত? জিআরএনএ পার্সেন্টেজ তোমাদের বইয়েও দেওয়া নেই, সো এটা আসবে না। বাট জিআরএনএ বা জেনেটিক আরএনএ কোনটা ভাইয়া? এই জিআরএনএ যেটা আছে এইটা হচ্ছে তোমার ওই যে আরএনএ ভাইরাস, যেগুলা যারা জেনেটিক, মানে জেনেটিক্যালি যারা আরএনএ বহন করে, আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, যেমন তোমার উদাহরণ হিসেবে তুমি বলতে পারো টিএমবি ভাইরাস বা টোবাকো মোজাইক ভাইরাস, এইগুলা হচ্ছে আরএনএ ভাইরাস, ঠিক আছে। আরেকটা ভাইরাস আছে আর মানে মাইনর আরএনএ, আরেকটা আরএনএ কি? মাইনর আরএনএ বা এমএনআরএনএ, ঠিক আছে। এইটা কি করে? এটা কি হিসেবে কাজ করে? মাইনর আরএনএ হচ্ছে এনজাইম হিসেবে কাজ করে। এই মাইনর আরএনএ কি হিসেবে কাজ করে? এনজাইম হিসেবে কাজ করে। এই এনজাইমও এক প্রকার প্রোটিন, মাইনর আরএনএও এক প্রকার প্রোটিন। এগুলা কি হিসেবে কাজ করে? এনজাইম হিসেবে কাজ করে, ঠিক আছে। এটুকু মাথায় রাখো। কারো কোনো সমস্যা স্যার? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মাস্টার মলিকিউল নামে পরিচিত? প্রোটিন, আরএনএ, ডিএনএ নাকি কার্বোহাইড্রেট? নিচে আছে কার্বোহাইড্রেট, কোনটা ভাই? এটা পানির মতো সোজা প্রশ্ন। মাস্টার মলিকিউল, মাস্টার মলিকিউল কোনটা?
এই ডিএনএ। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে যাই। ওকাজাকি ফ্র্যাগমেন্ট কোন প্রক্রিয়ায় উৎপন্ন হয়? ওকাজাকি ফ্র্যাগমেন্ট কোন প্রক্রিয়ায় উৎপন্ন হয়? ওকাজাকি ফ্র্যাগমেন্ট কোন প্রক্রিয়ায় উৎপন্ন হয়? ট্রান্সলেশন, রেপ্লিকেশন, মিউটেশন, ট্রান্সক্রিপশন। এটা হচ্ছে রেপ্লিকেশন প্রক্রিয়া উৎপন্ন হয়। আচ্ছা মিউটেশন মানে হচ্ছে ডিএনএ নাইট্রোজেন বেসগুলো যা আছে এই নাইট্রোজেন বেসগুলোর মধ্যে কোনো একটা যদি মানে ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে, ডিএনএ যে নাইট্রোজেন বেসগুলো আছে এই বেসগুলোর মধ্যে যদি কোনো একটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে হচ্ছে যদি মিউটেশন মানে কি তোমার ডিএনএ এর বেস সিকোয়েন্সে চেঞ্জ, ডিএনএ এর বেস সিকোয়েন্সে কি করা চেঞ্জ হওয়া, সিকোয়েন্সে চেঞ্জ হইলে সেটার আমরা কি বলি? সেটা আমরা বলি মিউটেশন, ঠিক আছে। আর ট্রান্সক্রিপশন কোনটা? ডিএনএ এর ভাষাকে এমআরএনএ এর ভাষাকে রূপান্তরিত করা। কি করা? ডিএনএ এর ভাষাকে এমআরএনএ এর ভাষাতে কনভার্ট করা। ডিএনএ এর ভাষাকে কি করা? এমআরএনএ এর ভাষাতে কনভার্ট করা। আর ট্রান্সলেশন হচ্ছে এমআরএনএ এর ভাষাকে প্রোটিনের ভাষাতে রূপান্তরিত করা। এটাকে কি করা? প্রোটিনের ভাষাতে রূপান্তরিত করা। এই জিনিসটুকু মাথায় রাখলেই তোমাদের জন্য এনাফ। এখন চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। ডিঅক্সিরাইবোজের কয় নং কার্বনে অক্সিজেন নেই? এটা হচ্ছে 2 নং কার্বনে অক্সিজেন নেই। ডিঅক্সিরাইবোজের কত নং কার্বনে অক্সিজেন নেই? 2 নং কার্বনে অক্সিজেন নেই, ঠিক আছে। এই জন্য এটার নাম ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ, রাইবোজ হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, রাইবোজ 5 কার্বন বিশিষ্ট শর্করা। এটাকে কেন ডিঅক্সিরাইবোজ বলা হয়? কারণ এটা 2 নং কার্বনে একটা অক্সিজেন কম আছে, ঠিক আছে, একটা অক্সিজেন কম আছে, বাট আরএনএ এর ক্ষেত্রে রাইবোজ শর্করা। তো এই জিনিসগুলো একটু জাস্ট মাথায় রাখলে তোমাদের জন্য এনাফ। আচ্ছা ক্রোমোজোমের প্রধান ও স্থায়ী রাসায়নিক উপাদান কোনটা? ক্রোমোজোমের প্রধান ও স্থায়ী রাসায়নিক উপাদান কোনটা? জিন, আরএনএ, ডিএনএ নাকি ক্লোরোপ্লাস্ট? কোনটা হচ্ছে ক্রোমোজোমের প্রধান ও স্থায়ী রাসায়নিক উপাদান? অবভিয়াসলি হচ্ছে ডিএনএ। এই ডিএনএটা হচ্ছে তোমার ক্রোমোজোমের বলতে গেলে প্রধান ও স্থায়ী রাসায়নিক উপাদান, ঠিক আছে। এটা সবার মানে এটা তোমার কি স্থায়ী, এই জিনিসটাই মাথায় রেখো। আচ্ছা স্থায়ী কেন বলা হয়? এটার পরিমাণ বেশি, এটা হচ্ছে এটাও ইনফরমেশনটা লিখে রাখতে পারো 45%। আর আরএনএ এর পরিমাণটা, আরএনএ কে কেন স্থায়ী উপাদান বলা হয় না? কারণ ক্রোমোজোমের মধ্যে আরএনএ এর পরিমাণ তোমার খুবই কম, 0.2 থেকে 1.4%, যার জন্য আরএনএ কে স্থায়ী উপাদান বলা হয় না। আর ডিএনএ এর একটা অংশই হচ্ছে তোমার জিন। আচ্ছা রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কি হয়? রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়? কেউ বলতে পারবা? রিভার্স ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে দ্বিসূত্রক ডিএনএ তৈরি হয়, আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, এটা সবাই জানি আমরা। বাট জাহাঙ্গীরনগর আরেকটু কমপ্লিকেটেড প্রশ্ন করছে। আরএনএ থেকে যে ডিএনএটা তৈরি হয় সেটা দ্বিসূত্রক না একসূত্রক? আরএনএ থেকে একসূত্রক ডিএনএ তৈরি হয়, একসূত্রক ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, দ্বিসূত্রক ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। আচ্ছা ট্রান্সক্রিপশন, এই ট্রান্সক্রিপশনের বিপরীত যেটা, ট্রান্সক্রিপশন মানে ডিএনএ থেকে আরএনএ তৈরি, অর্থাৎ ডিএনএ থেকে তোমার কি হচ্ছে? আরএনএ তৈরি হচ্ছে। বাট যদি বলি রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স মানে বিপরীত, ঠিক আছে। যেমন বাংলাদেশের মুশফিকুর রহিম রিভার্স সুইপ খেলতে যায়, বারবার আউট হয়েছে, ওই রকম। তো ওই রিভার্স ট্রান্সক্রিপশন মানে কি বোঝায় বলতো? অর্থাৎ তোমার উল্টো আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার যে প্রক্রিয়া, এবং সেটা আরএনএ থেকে, আরএনএ কি একসূত্রক, আরএনএ কিন্তু দ্বিসূত্রক হয় না, ব্যতিক্রম কিছু ছাড়া। আরএনএ হচ্ছে একসূত্রক এবং সেখান থেকে একসূত্রক ডিএনএ তৈরি হয়েছে। এইটাই হচ্ছে তোমার আনসার। কেউ আবার এইটা দেখা প্রথমেই দাগায় ফেলবে, আরএনএ থেকে যেহেতু দ্বিসূত্রক ডিএনএ তৈরি হয়েছে, মানে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়েছে, তার মানে 4টা অপশন সে পড়বেই না, প্রথম অপশন পড়েই দাগাবে, আর যে দাগাবে সে নিজের সর্বনাশ করে আসবে। তো এই টাইপের কাজগুলা ভাই কেউ করো না, অনুরোধ রইল, ঠিক আছে। আচ্ছা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের কাজ কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে না, এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের কাজ কি? দেখো রিভার্স ট্রান্সক্রিপশন ঘটানো। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের কাজ কি? আরএনএ থেকে দ্বিসূত্রক ডিএনএ, আরএনএ থেকে একসূত্রক, নাকি দ্বিসূত্রক ডিএনএ থেকে আরএনএ তৈরি, একসূত্রক ডিএনএ থেকে আরএনএ তৈরি, এই যে এইটাই আরএনএ থেকে একসূত্রক ডিএনএ তৈরি। অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপশন যে আছে, এই রিভার্স ট্রান্সক্রিপশন যেটা ঘটে সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ঠিক আছে, সরি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যে এনজাইমটা আছে সেই এনজাইমটাই রিভার্স ট্রান্সক্রিপশন ঘটায়। এই জিনিসটুকু জাস্ট মাথায় রাখো। আচ্ছা এরপরে বলি, আমাদের কোন উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা 24টি? আসপেন্ডসিনিও, গম, পাট, ভুট্টা। এটা কোনটা? এটা কোনটা? এটা একটু মিস্টেক করে ফেলছে। প্রথম অপশনে কোনটা দেওয়ার কথা ছিল বলতো? ধান দেওয়ার কথা ছিল, কারণ ধানের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 24, ধান। আর ধানের উল্টা কোনটা? ধানের উল্টা হচ্ছে গম, তার মানে গমে কত? ধানের উল্টা 42, ঠিক আছে। এরপরে পাট, পাটের মধ্যে কত? পাট হচ্ছে আমাদের সোনালী আঁশ, ঠিক আছে। অর্থাৎ 14 প্রজন্মের কি একটা ঐতিহ্য, আমাদের 14 প্রজন্মের ঐতিহ্য, তার মানে কত? 14টা।
ভুট্টা কত, ভুট্টা, ভুট্টোরে বিষ দিয়ে মেরে ফেল, মানে জুলফিকার আলী ভুট্টোরে বিষ দিয়ে মেরে ফেল, তার মানে কত, 20টি। এইভাবে এই জিনিসগুলো মাথায় রাখো, ঠিক আছে। আর আমি এটার শর্টকাট দিয়ে দিব তোমাদের। আচ্ছা, এরপরে 50 নাম্বার, ডিএনএ থেকে এমআরএনএ তে বার্তা স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? ডিএনএ থেকে এমআরএনএ, এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন, ঠিক আছে। ডিএনএ থেকে এমআরএনএ তে যাওয়ার যে প্রক্রিয়া, এটার নাম কি? এটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। আর ট্রান্সলেশন হচ্ছে ওই এমআরএনএটা। কেউ বলতে পারবা? দেখি কেউ বলতে পারে কিনা। দেখি আমি আনসার কে কে বলতে পারতেছে, দেখি আমি এটা দেখতে চাই জাস্ট একটু। এটা যে পারবে সে ভালোই করবে। এটাকে কি বলা হয় বলো তো? না, এটার আসলে জেনেটিক কোড বলে না, এটারে মূলত আমরা কি বলবো জানো? কোডন বলবো, ঠিক আছে। এটাকে কি বলবো আমরা? কোডন বলবো। আর জেনেটিক কোড কোনটা? ওই যে তোমার যে ট্রিপ্লয়েড যে অংশটা আছে না, মানে ধরো তোমার 3টি পরপর নাইট্রোজেন বেস যেটা আছে, ওইটাই হচ্ছে তোমার কি? কোডন, ঠিক আছে। ওইটা হচ্ছে কোডন। আর জেনেটিক কোড যে আছে, এই জেনেটিক কোডকে একটা কি বলা হয় জানো? বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি। এই জেনেটিক কোডকে একটা জিনিস মাথায় রাখবা, বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি। বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি। এটা কনফিউজিং কোশ্চেন, তাই না? এটা 16-17 দিকে দিছে। এটা রিসেন্টলি এইভাবে আসে নাই, বাট এই টপিক থেকে আসে অনেকগুলাই, ঠিক আছে। সো এটা কি? এটা হচ্ছে তোমার কোডন, ঠিক আছে। আর জেনেটিক কোড যেটা, জেনেটিক কোডকে কি বলা হয়? বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি। আর পরস্পর 3টা যে মিলে এই জেনেটিক কোড মূলত যেটা, এই জেনেটিক কোডের আরেকটা নাম কি বলতো? জিন বলা হয়। জেনেটিক কোডকেই মূলত কি বলে? জিন বলা হয়। অর্থাৎ তোমার AUG একটা উদাহরণ হিসেবে টানতে পারি, এইটাই হচ্ছে একটা জেনেটিক কোড। এইটা হচ্ছে একটা জেনেটিক কোড, অর্থাৎ জেনেটিক কোড যেটা, সেটা জিন বলি আমরা। চলো পরবর্তী প্রশ্নে যাই। পরিবেশীয় কোন উপাদানটি ডিএনএ তে ক্ষত তৈরি করতে পারে? পরিবেশীয় কোন উপাদানটা ডিএনএ তে ক্ষত করে? ইউভি রশ্মি, বিষাক্ত মৌল, কার্সিনোজেনিক পদার্থ। কার্সিনোজেনিক পদার্থ যেমন লেড, তারপর প্লাম্বাম, এই সরি হ্যাঁ প্লাম্বাম যেটা, ওইটার নামই হচ্ছে লেড বলি আমরা। তো দেখো, এটা কোনটা? এটা সবগুলা, ঠিক আছে। আচ্ছা, এমসিকিউ আর অল্প কয়েকটা আছে, হইলেই শেষ হয়ে যাবে ক্লাস। আচ্ছা দেখো, এরপরে ডিএনএ প্রতিলিপনের টপোআইসোমারেজ এনজাইমের কাজ কোনটি? হাইড্রোজেন বন্ধন ভেঙে দেওয়া, পৃথক স্ট্র্যান্ডের সংযুক্তিতে বাধা দেওয়া, নতুন স্ট্র্যান্ড তৈরি করা, নাকি কমপ্লিমেন্টারি আরএনএ তৈরি করা? কোনটা? পৃথক স্ট্র্যান্ড, অর্থাৎ যে স্ট্র্যান্ডগুলো তুমি পৃথক করছো, ওই স্ট্র্যান্ডগুলো সংযুক্তে বাধা দেওয়া, নাকি নতুন স্ট্র্যান্ড তৈরি করা, নাকি কমপ্লিমেন্টারি আরএনএ তৈরি করা? ডিএনএ প্রতিলিপনের টপোআইসোমারেজ এনজাইমের কাজ কি? এইখানে যে আসল কাজটা একটু বাধাগ্রস্ত হয়েছে। এখানে আসল কাজটা তোমার বলে নাই, ঠিক আছে। বাট যেহেতু পৃথক স্ট্র্যান্ডের সংযুক্তে বাধা দেয়, এই পৃথক স্ট্র্যান্ডের সংযুক্তে বাধা দেয় মূলত কে? SSBP, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। বাট এখানে টপোআইসোমারেজের কথা বলছে। টপোআইসোমারেজেরও কাজ কি? ডিএনএ কে পেঁচানো অবস্থা থেকে রক্ষা করা, অধিক মাত্রায় পেঁচানো অবস্থা থেকে। সো ওইটার সাথে যেহেতু এটার কিছুটা মিল আছে, তাই এটা হচ্ছে আনসার, ঠিক আছে। আচ্ছা, কোনটি অ্যালানিন নির্দেশিত কোড নয়? GUU, GCC, GCG, GCA। এটা হচ্ছে GUU যেটা আছে, এই GUU অ্যালানিন নামক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। আর অ্যামিনো অ্যাসিডকে কোন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে? একটা কোড, একটা ছক আছে। এই ছক আঁকানোর কৌশল আমি পরবর্তী ভিডিও আকারে তোমাদের ছোট্ট একটা ভিডিও আকারে দেখাবো, যদি তোমাদের কারো পক্ষে সম্ভব হয়। এই কোন অ্যামিনো অ্যাসিডটা কোন কোডকে নির্দেশ, মানে কোন কোড কোন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, এটা যদি কেউ মুখস্থ করতে পারো তাহলে ভালো। এখন আমার মুখস্থ আছে কেন ভাই? এটা আমি বলি, আমি নিজে হচ্ছে বাকৃবিতে যে সাবজেক্ট নিয়ে আমি পড়ি, সেটা হচ্ছে জেনেটিক রিলেটেড সাবজেক্ট, যার জন্য আমাদের এই জিনিসগুলো মুখস্থ রাখতে হয়, ঠিক আছে। কিন্তু তোমাদের ক্ষেত্রে এখনো অনেকে এই জিনিসটা কিভাবে মুখস্থ করবে সেই টেকনিকটা জানে না। সো এইটা আমি লিখে দিব, তোমরা ওইটা জাস্ট যদি কারো সম্ভব হয় মুখস্থ করবা, না হলে এই টাইপের প্রশ্নগুলো স্কিপ করবা, কারণ এই টাইপের প্রশ্ন দুই একটা অমানুষ বাদে কেউ পারবে না, ঠিক আছে। আচ্ছা, কোন এনজাইমটি ডিএনএ প্রুফরিডিং ও মেরামতে অংশগ্রহণ করে না? ডিএনএ প্রুফরিডিং ও মেরামতে অংশগ্রহণ করে না কোনটা? ডিএনএ প্রুফরিডিং ও মেরামতে অংশগ্রহণ করে না কোন এনজাইম? ডিএনএ প্রুফরিডিং ও মেরামতে অংশগ্রহণ করে না, ঠিক আছে। কোন এনজাইমটা ডিএনএ প্রুফরিডিং ও মেরামতে অংশগ্রহণ করে না? এখানে বলি, ডিএনএ পলিমারেজ প্রুফরিডিং যেটা করে, এটা কে করে? ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ। আর পলিমারেজ কয় প্রকার? পলিমারেজ হচ্ছে মূলত 3 প্রকার। ডিএনএ পলিমারেজ 1,
2 3 এই 3 প্রকারের ডিএনএ পলিমারেজের আবার কাজ ভিন্ন। এর মধ্যে ডিএনএ পলিমারেজ 1 ও 2 যেটা আছে এরা দুইটা হচ্ছে প্রুফ রিডিং ও মেরামত করে। প্রুফ রিডিং মানে হচ্ছে ডিএনএ এর মধ্যে যদি ডিএনএ ট্রান্সক্রিপশন ডিএনএ রেপ্লিকেশনের সময় কোনো ধরনের যদি ডিএনএ এর মধ্যে মিস ম্যাচ দেখা যায় সেই মিস ম্যাচকে সংশোধন করে। কারা করে? তোমার এই ডিএনএ পলিমারেজ 1 এবং 2 এই দুইটা এনজাইম। তাহলে করে নাকি ডিএনএ হেলিকেজ। ঠিক আছে, ডিএনএ হেলিকেজ। পরবর্তী প্রশ্নে যাই। ডিএনএ প্রতিলিপিত হওয়ার মানুষের 100 জিনের মধ্যে কতটি ভুল হওয়ার সম্ভাবনা থাকে? 100 জিনের মধ্যে কয়টা ভুল হওয়ার সম্ভাবনা থাকে? ভাইয়ারা মাথায় রাখিস, 1000-এর মধ্যে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। 1000-এর মধ্যে একটা। সুতরাং 100-এর মধ্যে কয়টা? 1000-এ একটা, একে কয়টা? 1/1000। ঠিক আছে, সুতরাং 100টার মধ্যে কয়টা? 100/1000, অর্থাৎ 0.1টা। আনসার কত? আনসার হচ্ছে ডি নাম্বার। এই জিনিসটা মাথায় রাখো সবাই। চলো পরবর্তী প্রশ্নে যাই। এমআরএনএ অণুর কোডন যদি 5AGU3' হয়, এক্ষেত্রে টিআরএনএ এর অ্যান্টিকোডন কোনটা হবে? টিআরএনএ তে অ্যান্টিকোডন কোনটা হবে? এমআরএনএ যেটা আছে, এমআরএনএ, আরএনএ তে অলওয়েজ ইউরাসিল থাকে, এটা মাথায় রাখো। এমআরএনএ এটার মধ্যে যেটা আছে AGU, এটার বিপরীত অ্যান্টিকোডন কোনটা হবে? এর পরিবর্তে ইউ থাকবে। অনেকে ভাবতে পারো টি আসে, কিন্তু টি তো থাকে, থাইমিন তো থাকে ডিএনএ তে, আরএনএ তে থাকে না। তার মানে এটা ইউ হবে, জি এর পরিবর্তে সি হবে, আর সি ইউ এর পরিবর্তে এ হবে। ঠিক আছে, ইউ সি এ। এখন এটা কি হবে? তোমার অ্যান্টিকোডন যেটা আছে, এই অ্যান্টিকোডনটা তোমার কোন প্রান্তে হবে? ঠিক আছে, ওইটা যদি হয় 5 to 3', তার মানে এইটা হবে 3' to 5', অর্থাৎ বি নাম্বার হচ্ছে আনসার। অর্থাৎ এটা কি হবে? ওইটা হচ্ছে তোমার এমআরএনএ, এটা 5', 3', তার মানে এটা উল্টা হবে 3', 5'। ঠিক আছে, এটা মাথায় রাখো। চলো পরবর্তী প্রশ্নে যাই। টিআরএনএ এর 3' প্রান্তে অ্যামিনো অ্যাসিড সংযুক্তির সাইটের বেস কোনটি? অ্যামিনো অ্যাসিড সংযুক্তি সাইটের বেস হচ্ছে এই এসিসি যে আছে না, এই এসিসি। এটাকে কি বলে? অ্যামিনো অ্যাসিড সংযুক্তি স্থান। এটাকে কি বলে? অ্যামিনো অ্যাসাইল বা অ্যামিনো অ্যাসাইল সংযুক্তি স্থান। অ্যামিনো অ্যাসাইল সংযুক্তি স্থান বা অ্যামিনো অ্যাসিড সংযুক্তি স্থান। অ্যামিনো অ্যাসাইল সংযুক্তি স্থান। ঠিক আছে ভাইরা, এইটুকু মাথায় রাখো। এখন চলো আমি যাব যেটা রেপ্লিকেশনে পৃথকীকৃত ডাবল হেলিক্স পুনর্সংযুক্তিতে বাধা দেয় কোনটি? টপোআইসোমারেজ হেলিকেজ, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, প্রাইমেস। এখন দেখো কোনটা পৃথকীকরণ ডাবল হেলিক্স পুনর্সংযুক্তিতে বাধা দেয় কোনটি? পুনর্সংযুক্তিতে বাধা দেয় কোনটি? এটা পুনর্সংযুক্তে বাধা দিবে কোনটা বলো তো? নরমালি যেটা বললাম সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। পুনর্সংযুক্তে বাধা দিবে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ঠিক আছে, এটা মাথায় রাখো। কি করবে? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ভালোই তো পারো তোমরা। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে যাই। টিআরএনএ তে নিউক্লিওটাইড অণুর সংখ্যা কত? টিআরএনএ তে নিউক্লিওটাইড অণুর সংখ্যা কত? টিআরএনএ তে নিউক্লিওটাইড অণুর সংখ্যা হচ্ছে 75 থেকে 90টি, আর 31 থেকে 42। প্রথমে এটা অনেকের মাথায় আসতে পারে। ঠিক আছে, অনেকের মাথায় আসতে পারে কি 31 থেকে 42, অর্থাৎ তোমার 31 থেকে 42 যে আছে এটা প্রতিটি কোষে টিআরএনএ এর সংখ্যা। এটা প্রতিটি কোষে, আমাদের প্রতিটি কোষে টিআরএনএ এর সংখ্যা। এই জিনিসটুকু মাথায় রেখো, প্রতিটি কোষের টিআরএনএ এর সংখ্যা এটা। ওই দুইটা অংশ থেকে প্রশ্ন হতে পারে, এখানে দুইটা অংশ থেকে প্রশ্ন হতে পারে। ঠিক আছে, আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে যাই। কোনটি প্রি-আরএনএ পরিমার্জনা প্রক্রিয়ার অংশ নয়? টেইলিং, স্প্লাইসিং, ক্যাপিং নাকি হচ্ছে স্ক্যানিং? স্ক্যানিং হচ্ছে আনসার। টেইলিং, স্পাইসিং বা স্পাইসিং না, মূলত স্প্লাইসিং আর ক্যাপিং, এই তিনটা অংশই হচ্ছে এমআরএনএ, অর্থাৎ এমআরএনএ থেকে মানে কি বলা হয়, এমআরএনএ থেকে অপ্রয়োজনীয় অংশ কেটে শুধু প্রয়োজনীয় অংশটা রাখা হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটাই হচ্ছে পরিমার্জনা। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে কোন প্রক্রিয়া ফলো করা হয়? টেইলিং করা হয়, স্প্লাইসিং করা হয়, ক্যাপিং করা হয়, বাট স্ক্যানিংটা করা হয় না। এইটুকুই। চলো পরবর্তী প্রশ্নে যাই। এখন দেখো অনুলিপনের মাধ্যমে সৃষ্ট নতুন খণ্ডকে কি বলা হয়? ল্যাগিং স্ট্র্যান্ড, লিডিং স্ট্র্যান্ড, ওকাজাকি ফ্র্যাগমেন্ট নাকি প্রাইমার? অনুলিপনের মাধ্যমে সৃষ্ট খণ্ড নতুন সূত্রককে কি বলা হয়? অনুলিপনের মাধ্যমে তোমার যে সৃষ্ট নতুন খণ্ডক রয়েছে, এই সৃষ্ট খণ্ড নতুন সূত্রককে কি বলা হয়? আচ্ছা, অনুলিপনের মাধ্যমে সৃষ্ট খণ্ড নতুন সূত্রকে কি বলা হয়ে থাকে? এটাকে কি বলা হয়? হ্যাঁ,
একটা জিনিস, আচ্ছা দেখো এখানে কি বলছে, অনুলিপনের মাধ্যমে সৃষ্ট নতুন খণ্ডকে কি বলা হয়। দেখ ভাই এখানে বলি, অনেকের কাছে কনফিউশন লাগতে পারে। সৃষ্ট খণ্ড নতুন সূত্র, প্রথমেই যদি বলে নতুন সূত্র, নতুন সূত্র মানেই হচ্ছে তুমি ধরে নিবা প্রথম যে সূত্রটা তৈরি হয়েছে সেটার নাম মাথায় রাখবা লিডিং সূত্র, ঠিক আছে। সেটা কি মাথায় রাখবা, লিডিং সূত্র। এখানে ল্যাগিং সূত্র বা ওকাজাকি ফ্র্যাগমেন্ট কোনোটাই হবে না, মূলত ওকাজাকি ফ্র্যাগমেন্ট গুলো একত্রিত হয়ে তোমার ল্যাগিং সূত্রটা তৈরি হয়। সো অপশন যেহেতু দুইটা আছে, দুইটা আনসার কখনোই হবে না, এটা মাথায় রাখবা, এটা লিডিং সূত্র, ঠিক আছে, এটুকু মাথায় রাখবা। চলো, হিস্টোন প্রোটিনের সাথে ডিএনএ কে কি বলা হয়, হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত ডিএনএ কে কি বলা হয়, ক্রোমাটিন, লিঙ্কার, নাকি নিউক্লিওসোম, নাকি ক্রোমোসোম, কোনটা। হিস্টোন প্রোটিন আর ডিএনএ, হিস্টোন প্রোটিন প্লাস ডিএনএ এটার নাম হয়ে যায় নিউক্লিওসোম। হিস্টোন প্রোটিন প্লাস ডিএনএ এটা মাথায় রাখো, হিস্টোন প্রোটিন বা এইচপি প্লাস ডিএনএ এটার নাম কি হয়ে যায়, এটার নাম হয়ে যায় তোমার কি এই নিউক্লিওসোম, ঠিক আছে। লাস্ট প্রশ্ন, সরি লাস্ট প্রশ্ন বা আচ্ছা আরেকটা প্রশ্ন আছে আমাদের। দেখো, যে অনুক্রমটি ট্রান্সক্রিপশনের শুরু করে কিন্তু নিজে ট্রান্সক্রাইব হয় না তার নাম কি। যে অনুক্রমটি নিজের ট্রান্সক্রিপশন শুরু করে, তার ডিএনএর যে ট্রান্সক্রিপশনটা ঘটে, ডিএনএর কোডকে এমআরএনএ এর ভাষায় রূপান্তরিত করে, ডিএনএর ভাষাকে, সেটা যে করে, কিন্তু যে কোড থেকে মানে ডিএনএর যে অংশ থেকে ট্রান্সক্রাইব শুরু হয়, ধরো ডিএনএর এই অংশ থেকে ট্রান্সক্রাইব শুরু হইলো, কিন্তু এই অংশটা নিজে ট্রান্সক্রাইব হচ্ছে না, অপর অংশকে করতে হেল্প করতেছে, এই অংশের নামই হচ্ছে তোমার কি প্রোমোটার, ঠিক আছে। ট্রান্সক্রাইব হয় না, নিজে ট্রান্সক্রাইব হয় না, এটার নাম কি প্রোমোটার। এখন এই যে লাস্ট প্রশ্নে এসে গেছি আমরা আজকে আমাদের। দেখো, যে প্রক্রিয়ার মাধ্যমে ইন্ট্রন এক্সন থেকে আলাদা হয়ে যায় তার নাম কি, অর্থাৎ ইন্ট্রন, ইন্ট্রন হচ্ছে অপ্রয়োজনীয় অংশ, কেউ আবার ভাইবো না ইন্ট্রন মানে গুরুত্বপূর্ণ, ইন্ট্রন অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয়, আর এক্সন হচ্ছে প্রয়োজনীয়, এক্সন হচ্ছে প্রয়োজনীয়, আর এক্সন যেটা আছে এ হচ্ছে প্রয়োজনীয়। তাহলে ইন্ট্রন এক্সন থেকে আলাদা হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নাম কি, ট্রান্সক্রিপশন, ক্যাপিং, ট্রান্সলেশন, নাকি স্প্লাইসিং। এই প্রক্রিয়ার নাম হচ্ছে স্প্লাইসিং, অর্থাৎ আলাদা করে দেওয়া, ঠিক আছে। এই প্রক্রিয়ার নাম হচ্ছে স্প্লাইসিং। আর স্প্লাইসিং শেষে, সব শেষে যেটা হয় সেটাকে ক্যাপিং করে পরবর্তীতে তোমার পাঠিয়ে দেওয়া হয় কোথায় বলতো, সেটা চলে যায় রাইবোজোমের কাছে, ওই তোমার নিউক্লিয়াস থেকে বের হয়ে যায়, নিউক্লিয়াস থেকে বের হয়ে সে রাইবোজোমের কাছে চলে যায়, রাইবোজোমকে নির্দেশ প্রদান করে এবং প্রোটিন তৈরি হয়, ঠিক আছে ভাইয়ারা। এই ছিল হচ্ছে আমার আজকের আলোচনা তোমাদের জন্য। আশা করি সবার কাছে ক্লাসটা ভালো লাগলো। কেমন লাগলো ক্লাসটা সবাই কমেন্টে আমাকে জানিও। তোমরা আমাকে অনুপ্রেরণা দাও, আমি তোমাদের আরো ভালো ভালো ক্লাস দেওয়ার ট্রাই করব। আরো ভালো করা যায় কিভাবে সেটাও আমাকে তোমরা উপদেশ দিতে পারো, ঠিক আছে। তোমাদের জন্য আরো কি কি করলে তোমাদের জন্য ভালো হয়, ঠিক আছে ভাইয়ারা। আশা করি সবাই খুশি। কারো যদি কোনো অভিযোগ থাকে ক্লাস নিয়ে সেটাও আমাকে জানাইও, ঠিক আছে ভাইয়ারা। আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি একদিন আমার নিজের অ্যাডমিশনের গল্প শোনাবো তোমাদের, ঠিক আছে। আর সবসময় ভালো কাজ করবা, একটা ভালো কাজ করলে আল্লাহ তাআলা তোমাকে দুইটা ভালো কাজের তার বিনিময়ে দুইটা ভালো কাজ দিতে পারে, ঠিক আছে, বা তোমার দুইটা উপকার করতে পারে। সো সবসময় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখবা, যে ধর্মের তার সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করবা, আর ভালো মতো পড়ালেখা করো, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে আগামীকাল কেমিস্ট্রি ক্লাস।